আচ্ছা, তো ইন্ট্রোডিউসিং সোশিওলজি বা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক বা পলিটিক্যাল থিওরির কোশ্চেনগুলো পাচ্ছ তো? হুম। জি স্যার। হ্যাঁ, ওখানে জি গুগল স্যার। গুগল ক্লাসরুমে কিন্তু সব দেওয়া আছে, তবে একটু দেখে নিবা। তো আসি আমরা আমাদের পড়াতে। টু ড্যাফোডিল, এটা পড়তে গিয়ে আমাদের কোনো স্পেশাল সমস্যা টমস্যা হয়েছে কিনা? সামারি বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস পড়তে গিয়ে বোঝনি কোনো শব্দ বা কোনো সেন্টেন্স বা কোনো প্যারাগ্রাফ বা বিষয়গুলো যদি থাকে এরকম কিছু যেগুলো বোঝনি, আমাকে এখন বলো। তা না হলে যদি কোনো সমস্যা না থাকে আমরা নতুন একটা টপিক শুরু করব, ঠিক আছে? সেটা স্যার হচ্ছে রবার্ট হেরিক বেপটাইজড হয়, বেপটাইজড মানে ধর্ম চেঞ্জ করা এখানে। ব্যাপটাইজ মানে ধর্ম চেঞ্জ করা না, কনভার্ট মানে হচ্ছে ধর্ম চেঞ্জ করা। হ্যাঁ, ব্যাপটাইজ মানে হচ্ছে খ্রিস্টিয়ান, যেমন কিভাবে বলবো, আহ, তোমার ধর্ম হচ্ছে কি ইসলাম, তাই তো, না হিন্দুইজম? আমি ঠিক দেখি নাই। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ধর্মের, হ্যাঁ প্রত্যেকটা ধর্মের ইনক্লুশন আছে, তাই না? ইনক্লুড হতে হয়। বিশেষ করে আমরা যদি ইসলাম ধর্ম দিয়ে বুঝতে চাই, তো ইসলাম ধর্মের ছেলেদের কথাই যদি বলি, অন্যভাবে নিবা না, সেটা হচ্ছে যে ইসলাম ধর্মে তাকে তখনই ওই যে ইয়ে আছে না, তকছেদ বা হচ্ছে কি বলে ওটাকে, খতনা বলে না ছেলেদের? জি স্যার। হ্যাঁ, ওটার মাধ্যম দিয়ে কি করা হয়, যে তারা ইসলাম ধর্মে মোটামুটি দীক্ষিত হলো, বা অন্য কোনো ধর্ম থেকে যদি কেউ ইসলামের মানে আসতে চায়, কনভার্ট হতে চায়, তাহলে যে সিস্টেমগুলো ফলো করতে হয়, হ্যাঁ ওইরকমই খ্রিস্টান রিলিজিয়নেও ব্যাপটিজম হচ্ছে খ্রিস্টিয়ান। কেউ যদি অন্য ধর্ম থেকে ক্রিশ্চিয়ানিতে রূপান্তরিত হতে চায় তাকে তো ব্যাপটাইজ হতেই হয়। আর কোনো শিশু মনে করো জন্মগ্রহণ করেছে, সে কি জন্মের সাথে সাথেই কি ক্রিশ্চিয়ান হয়ে যাবে, বা জন্মের সাথে সাথেই কি ইসলাম বা মুসলিম হয়ে যাবে? না কিছু বিষয় আছে যেগুলো পালন করতে হয়, বলো। আর মুসলিমরা তো অটোমেটিকলি হয়ে যায় মুসলিম। তাহলে অটোমেটিক হয়ে যায়? না স্যার। অটোমেটিক হবে? না স্যার। তো দেখো, এই ক্রিশ্চিয়ান রিলিজিয়নে একটা বিষয় আছে, সেটা একটা শিশু জন্মগ্রহণ করার পর তাকে চার্চ ইনক্লুড হতে হয়, হ্যাঁ চার্চ ইনক্লুশন নিতে হয়। এই জন্য তখন কি করা হয়, তাকে ছোট হলে পারে চার্চে নিয়ে যাওয়া হয়। তখন চার্চে গিয়ে শিশুটাকে, যিনি প্রিস্ট থাকে বা পাদ্রী থাকে, উনি কিছু পানি থাকে আর কি, কোনো বোলে বা এরকম জিনিস রয়েছে চার্চে যেখানে পানি রাখা হয়, এবং পানিটাকে ধর্মীয় বিভিন্ন ফর্মালিটির মাধ্যমে ওটাকে পিউরিফাই করা হয়। করার পর ওই পানি এক শিশুর মাথায় দিয়ে, ঠিক আছে, তো মাথায় দিয়ে তাকে ব্যাপটিজম করানো হয়, মানে ক্রিশ্চিয়ানিটিতে ইনক্লুড করানো হয়, ঠিক আছে? এটা হচ্ছে ছোট বাচ্চাদেরকে। আর যদি কেউ বড় হয় এরকম, হ্যাঁ যে মোটামুটি পূর্ণ বয়স্ক, তখন তাকে হয় চার্চের ভিতরেই ইয়া থাকে, মানে কুয়া মতো থাকে, ঠিক আছে, এটা লেক মতো থাকে চার্চের ভিতরেই, সেখানে পানি দিয়ে এই কাজ করানো হয়, পানিতে আর কি ডুবানো হয়। অথবা কোনো পুকুর থাকতে পারে বা কোনো নদী থাকতে পারে আশেপাশে, সেই নদীতে নিয়ে গিয়ে পানিটাকে একটু মানে ওই যে ফর্মালিটি মেনটেন করে তাকে এই পানিতে ডুব দেওয়ানো হয় 3 বার। হ্যাঁ, 3 বার ডুব দেওয়ানোর মাধ্যমে ধরে নেওয়া হয় যে সে পূর্বের যে সকল পাপ ছিল, ঠিক আছে, সেইগুলো সে সব ছেড়ে দিছিল, দিয়ে আজ থেকে তারা ক্রিশ্চিয়ানিটিতে ইনক্লুডেড হলো। এরকম একটা ফর্মালিটি এটা, ঠিক আছে? হুম, সেটা হতে পারে শিশুর জন্মের পরে, হতে পারে অন্য ধর্ম থেকে আসার সময়, এরকম আর কি বিষয়টা। হুম, এই যে দেখো এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, তারপরে আর কোনো কিছু? স্যার এই যে ফার্স্ট লাইনে ফেয়ার ড্যাফোডিলস, এখানে ফেয়ার যে সবগুলো বড় হাতের অক্ষরে লেখছে, এটার কি কোনো বিশেষ কারণ আছে নাকি এমনিতেই? অবশ্যই কারণ আছে, কারণ আমরা কখন বড় হাতের লিখি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয় কখন? নাউনের ক্ষেত্রে। যখন আমরা কাউকে প্রপার নাউন হিসেবে টার্ম করি, তাই না? হ্যাঁ, প্রপার নাউনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই জন্য তাকে আমরা কি করেছি, পার্সনিফিকেশন করেছি না, পার্সনিফাই করেছি না ড্যাফোডিলকে। জি স্যার। এবং তার মানে ফেয়ার ড্যাফোডিল একটা নাম হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য কবি যেহেতু অ্যাড্রেস করছে,
সে অ্যাড্রেসিং হিসেবে একটা প্রপার নাউন এবং সেই ধরনের একটা পার্সনিফাইড একটা সেন্স দেওয়ার জন্য এইটা করা হয়েছে, ঠিক আছে? এখানে তাহলে ফেয়ার অ্যাডজেক্টিভ না? অবশ্যই ফেয়ার অ্যাডজেক্টিভ, ফেয়ার অ্যাডজেক্টিভ, তাই না? কিন্তু এখানে না, কোথায়? এই লাইনে ফেয়ার ড্যাফোডিলস এখানে হচ্ছে প্রপার নাউন হয়ে গেছে না তাহলে? হ্যাঁ প্রপার নাউন, কিন্তু সিঙ্গেল ভাবে তো তুমি আর বলছো না, পুরোটা মিলে তো একটা ওয়ার্ড, তাই না? এখন তোমাকে যদি বলা হয় তোমরা কি নাউন অ্যাডজেক্টিভ পড়েছিলে এইচএসসি তে? নাউন অ্যাডজেক্টিভ কি এটা পড়েছো? জি স্যার ছিল। কি পড়েছিল বলো তো? এটা মনে করো পপুলেশন প্রবলেম, এটা কি? এটা একটা মনে করো এস এর নাম, তাহলে এটা কি প্রপার নাউন না? জি স্যার। কিন্তু এইখানে যদি আমি সিঙ্গেল বলি পপুলেশনটা কি, তখন কি বলবা? এটা নাউন। এটা অ্যাডজেক্টিভ, কারণ প্রবলেমকে মডিফাই করছে। কিসের প্রবলেম বলো? আমি কি কোন প্রবলেম নিয়ে কথা বলছি এখানে? বলো কোন প্রবলেম নিয়ে কথা বলবো? পপুলেশন। হ্যাঁ, তাহলে পপুলেশন প্রবলেম, তাহলে এখানে পপুলেশনটা প্রবলেমকে মডিফাই করছে, অতএব সে নাউন হওয়া সত্ত্বেও এখানে সে অ্যাডজেক্টিভের কাজ করছে। অতএব প্রপার নাউন হতে হলে যে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে নাউন হতে হয়, তাহলে কি হবে? আমি যদি বলি জার্নি বাই ট্রেন, তাহলে এখানে কি সবাই প্রপার নাউন? এ কি নাউন? বাই কি নাউন? না। তাহলে ওয়ার্ড দেখলেই তো ধরলে হবে না যে নাম মানে সব নাউন হতে হবে। পুরোটা মিলে একটা ফ্রেজ, এবং ফ্রেজটা হচ্ছে পুরোটা একটা নাম। কিন্তু যখন তুমি একটা একটা আলাদা আলাদা করে ধরতেছো তখন তো না, তাই না? এখন যদি বলি টু ড্যাফোডিল, এটা কিসের নাম? টু ড্যাফোডিল এর কিসের নাম? কবিতার নাম না? জি স্যার। তাহলে টুটা কি নাউন? পুরোটা হচ্ছে প্রপার নাউন, টু ড্যাফোডিলস। হ্যাঁ, টু ড্যাফোডিল পুরোটা প্রপার নাউন, কিন্তু টুটা কি এই জায়গাতে? প্রিপজিশন। প্রিপজিশন। তো সেই হিসাবে তুমি এখন ফেয়ার কে কি নাউন বলবা? না স্যার। আচ্ছা, তারপরে আর কারো প্রবলেম? স্যার আমি স্ক্রিন দেখতে পারছি না। আচ্ছা, এর সমস্যা তো আমার হাতে নাই গো, এর সমস্যার সমাধান। এটা যদি দেখতে না পারো একটু লিভ নিয়ে দেখো, আর যদি না পারো তাহলে ক্লাস থেকে লিভ নাও, পরে রেকর্ডটা দেখে নিও, অযথা থেকে লাভ নাই। হ্যাঁ, কারণ এখানে তোমার নেটওয়ার্কের প্রবলেম সম্ভবত। ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে মনে হয় আমাদের সমস্যার নাই, আর না হলে সমস্যা আছে কিন্তু তোমরা সমস্যা বার করনি, মানে পড়োনি। এই দুটোর মধ্যে কোনো কিছু ঘটতে পারে, হয় সমস্যা নাই পড়েছ, আর না হয় পড়োইনি। তো আমি ধরে নিলাম যে তোমরা বুঝেছো, ঠিক আছে? তো আমি কিন্তু সময় নিয়ে অপেক্ষা করছি, যে যদি কারো সমস্যা থাকে সেগুলো বলতে হবে, শেয়ার করতে হবে। কারণ নতুন টপিক শুরু করলে পরে গিয়ে আবার বললে পরে তখন দেখা যাচ্ছে একটা বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আচ্ছা, ধরলাম যে কারো কোনো সমস্যা নাই, তোমরা পড়েছো, না পড়ে থাকলে অবশ্যই পড়ে নিবা। কারণ এই 5টা কবিতা শেষ হয়ে গেলে আমি কিন্তু কোশ্চেন আনসার দেওয়া শুরু করব, ঠিক আছে? 5টা কবিতার প্রথমে ব্রিফ কোশ্চেন, তারপর শর্ট কোশ্চেন, তারপর ব্রড কোশ্চেন, এইভাবে কিন্তু দেওয়া শুরু করে দিব। অতএব তখন কিন্তু বিপদে পড়লে হবে না। আর এদিকে পরিস্থিতি যেমনই হোক, আমরা আমাদের পড়াটা আপাতত, যদি নেটওয়ার্ক মোটামুটি এভাবে থাকে, আমরা পড়া চালিয়ে যাব। তোমরা যাদের একদমই সমস্যা, তারা একটু রেকর্ড ক্লাসগুলো কোনো ওয়াইফাই গিয়ে রেকর্ডগুলোকে ডাউনলোড করে নিয়ে একটু পড়ার চেষ্টা করো, তা না হলে অপেক্ষায় থাকলে অনেক পিছিয়ে পড়তে হবে, ঠিক আছে? স্যার রেকর্ড করা যাচ্ছে না, ইউটিউবে করতে পারতেছো না? আটকে যায়, করা যায় না। আচ্ছা, এখন তাহলে মানে করা যায়, বাট একটু প্রবলেম হচ্ছে। একটু ডাউনলোড করে নিবা, প্রথমে ডাউনলোড করে নিবা। হ্যাঁ, ক্লাসটা প্রথমে ডাউনলোড করে নিবা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ইউটিউবে তো ঢোকাই যায় না স্যার। ঢোকা যাচ্ছে না? সবার কি একই সমস্যা? আমার স্যার আমি লাস্ট ক্লাসটা করতেই পারিনি। ইউটিউব ঢোকা যায় না। আমি তো স্যার লাস্ট ক্লাস করতে পারি না। আজকে অল্প কতক্ষণ আগে ভিপিএন কানেক্ট দিয়ে ক্লাসে ঢুকলাম। তাহলে এখন কি করা যাবে বলো তো? ক্লাস কি আরো কিছুদিন অফ রাখবো? না স্যার, লাইভ তো করা যাচ্ছে। না, যদি মনে হয় তাহলে আবার অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, যদি অনেকের সমস্যা থাকে তাহলে তো এভাবে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এখন দেখো তোমরা যেটা বলবা সেটাই। এখন তবে স্যার নেট যেটুকু ছাড়ছে তাতে আপনার এই যে এই প্ল্যাটফর্মে ঢোকা যায়। হ্যাঁ,
এখানে লাইভে আসা যায়। আচ্ছা, তাহলে অন্তত লাইভ ক্লাসে থাকো, অন্তত কথা শুনতে পাইলেও হবে। বই তো তোমাদের কাছে আছে, তাই না? হুম। জি স্যার। হ্যাঁ, বই যেহেতু আছে সমস্যা না। আমরা মোটামুটি একটু টেক্সটগুলো যেহেতু পড়তেছি, বই ধরে হলেও একটু পড়ার চেষ্টা করো, তা না হলে মোটামুটি পরে আবার দেরি হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ পরিস্থিতি খুব সহজে ঠান্ডা হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এটা খুব জটিল একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কারণ হয়তো স্কুল কলেজ খুলে দিলেও একটা রেশি ভাব আছে না? বলো, তোরে আমি দেখে নিব, এরকম ভাব আছে কিনা? জি স্যার। হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, অতএব মানে খুব একটা মানে গুমোট একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করছে বর্তমানে। তো এই জন্য একটু সাবধান থাকতে হবে। আর পড়াশোনাটা একটু যতটুকু হোক কষ্ট মষ্ট করে হলেও একটু করে নেওয়ার চেষ্টা করো। আর যদি কারো পিডিএফ গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করতে অসুবিধা হয়, তোমরা দয়া করে আমাকে বলবা, আমি দরকারে ইয়াতেও দিয়ে দিব একই সাথে। হ্যাঁ, এই যে তোমার টেলিগ্রামেও দিয়ে দিব। আচ্ছা, তো যাই হোক, আমরা ওটার ভিতরে না যাই, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী কবিতাটা। সেটা হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। এটাও হচ্ছে আমাদের ড্যাফোডিল ফ্লাওয়ার নিয়ে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। টু ড্যাফোডিলের স্যার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হবে। হ্যাঁ, অবশ্যই পড়বা। পড়নি এগুলো? স্যার এটা তো আপনি দেন নাই। না, ওই তো ক্রিটিক্যাল অ্যানালাইসিস মানেই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, যেটা তোমাদের বইয়ে আছে। সব কি আমাকে দেওয়া লাগবে যে এগুলো পড়ো? বলো। হ্যাঁ, তোমরা একটু পড়ে নিবা, না নিজের স্যার, বইয়ে আমি যেগুলো তো আছে সেগুলো আমি পড়ে তো নিবা। ক্লাসে নতুন, তাই বুঝতে পারিনি। নতুন, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, সব বলতে হবে না। আমি হয়তো যদি 5টা পড়াই, তোমাকে 10টা পড়তে হবে, তাই না? তোমাকে ইন্টারনেট ঘাঁটতে হবে, মানে নিজের পড়াকে নিজেকে বুঝে নিতে হবে। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। যে স্যার আমি কি ওখান থেকে পড়বো, স্যার আমি কি ওই বইটা কিনবো, স্যার আমি কি ইন্টারনেটে ঢুকবো। তোমার হাতে যত ম্যাটেরিয়ালস আছে তুমি সব ইউজ করবা তোমার নিজের জন্য, কারো উপরে নির্ভর করার কোনো দরকার নেই। আমি যেগুলো পড়া দিব সেগুলো তো করবাই, তার সাথে চেষ্টা করবা নিজেকে আরও বেশি ভালো করে জিনিসটাকে বোধগম্যতায় আনার জন্য আরও বেশি পড়তে। হ্যাঁ, আমি সেটা বলতে ভুলে যেতে পারি না, অথবা নাও বলতে পারি, কিন্তু চেষ্টা করবা যত বেশি পড়া যায়। ঠিক আছে? অতএব বইয়ের যে বিষয়গুলো আছে, আমি তো বললাম যে ওখানে বলেছি যে আমি তো এখানে লাইভ বা ক্যারিয়ার দিয়ে দিচ্ছি, তার সাথে তোমাদের বইয়ে আছে, বইয়ে প্যারাফ্রেজ আছে, প্যারাফ্রেজের সাথে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আছে, সেখানে সামারি আছে, এগুলো সবগুলো রিডিং দিবা। যে দুটা ওয়ার্ড নতুন জানো সেটাই লাভ। হ্যাঁ, যে আমি এখানে যা দিয়েছি সেখানে নতুন ওয়ার্ড পেতে পারো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা তোমার বই পড়তে গিয়ে সেখানে নতুন ওয়ার্ড পেতে পারো। অতএব যত বেশি পড়বা তোমার ওয়ার্ড স্টক বাড়বে। হয়তো থিমটা তুমি বুঝে গেছো, টপিকটা তুমি বুঝে গেছো, কিন্তু ওখানে নতুন কোনো ওয়ার্ড থাকতে পারে যে ওয়ার্ডটা আমি না জানলে পরে আবার বাড়তে পারে। অতএব সবসময় ওয়ার্ড কোরানোর চেষ্টা করবো, যত পারা যায় পড়বা, যত পারা যায় ওয়ার্ড মিনিং জানবা, দেখবা ইংরেজি তোমার কাছে সহজ লাগছে। ইংরেজি কঠিন লাগার সবচেয়ে বড় ব্যাপার হলো গ্রামার আর ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিংকে যারা গুরুত্ব না দেয় তারা কিন্তু বরাবরই অনার্স শেষ হয়ে যাবে, কিন্তু সে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবে না। কারণ একটা জিনিস গ্রামার না জানলেও প্রকাশ করা যায়, সেটা হচ্ছে যদি আমরা একটা ওয়ার্ড জানি, তাই না? মনে করো তুমি কোথাও গেছো, তুমি কোনো একটা দেশে গেছো, তুমি ওই দেশের ভাষা জানো না, ঠিক আছে? এখন তুমি দোকানে গিয়ে কলা কিনতে যাচ্ছ, তুমি তোমার বাংলা ভাষায় কলা বলো, ইংরেজিতে বানানা বলো, কিন্তু দোকানওয়ালা ইংরেজিও জানে না, তোমার বাংলাও জানে না। তাহলে এখন তোমাকে কি করতে হবে? ওই কলাটা হাত দিয়ে দেখাতে হবে যে আমি এটা নিতে চাই, নাকি? আর না হলে যদি ভালো হতো যে তুমি যদি ওদের শব্দে বিষয়টা জানতা, তাহলে কি ভালো হতো না? কারণ এখানে সবচেয়ে বড় জিনিস কোনটা লাগতেছে, গ্রামার নাকি ওয়ার্ডটা জানা? কোনটা বলো? ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড। ওয়ার্ড যত জানবা, গ্রামার যদি কমও জানো, তাও তুমি কমিউনিকেট করতে পারবা, তাও তুমি পড়ে বুঝতে পারবা, বা তুমি একটু গ্রামার মিস্টেক করে হলেও তুমি লিখতে পারবা। কিন্তু যদি ওয়ার্ড না জানো, হেল্প তুমি কোথাও পাবো, মানে তোমাকে কেউ হেল্প করতে পারবে না এই ক্ষেত্রে। হ্যাঁ, অতএব বেশি বেশি পড়তে হবে, যেখান থেকে পারো, আমি বলি আর না বলি, চেষ্টা করবা নিজেকে ডেভেলপ করে নিতে। ওকে, তো প্রথম আমরা কবিতাটা পড়ি, তারপরে অন্য বিষয়ে আলোচনায় আসবো। প্রথমে টাইটেলটা পড়ো দেখি। টাইটেলটা পড়ে যদি কেউ বলতে পারো এটা কোন লিটারি টার্মস আছে, তাহলে বুঝো সে বুঝেছে এই টার্মটা। সিমিলি। হ্যাঁ, আই ওয়ান্ডার্ড, আমি ঘুরে বেড়াচ্ছিলাম।
লনলি, একা একই, আমি একা একই ঘুরে বেড়াচ্ছিলাম। কিভাবে, কেমন ভাবে? As a as a cloud. cloud. ক্লাউড, মেঘের মতো করে না? তাহলে এখানে এটা ইমপ্লিসিট কম্পারিজন নাকি এক্সপ্লিসিট কম্পারিজন, কোনটা? ইমপ্লিসিট নাকি এক্সপ্লিসিট? করতে পারিনি, সেই ক্লাসটাই তো করতে পারিনি। আচ্ছা, যে পারোনি সে, তার জন্য আমি আলোচনা করছি, তুমি তাহলে বাকি যারা করেছে তারা বলবে। এটা হচ্ছে কি ইমপ্লিসিট না এক্সপ্লিসিট? কোন কোয়ালিটি বোঝানোর জন্য ক্লাউড এর সাথে তুলনা করা হয়েছে? Explicit. হ্যাঁ, কোন কোয়ালিটিটাকে তুলনা করার জন্য এখানে ক্লাউড ইউজ করেছি আমরা, কোনটাকে বোঝানোর জন্য? একাকিত্ব। লনলি, তাই তো? বাংলা বলবো না, যেহেতু ওয়ার্ডটা আমরা ইংরেজিতে বলবো। হ্যাঁ, লনলিনেস, By লনলি। হ্যাঁ, আচ্ছা, মিরাজ, তোমার আশেপাশে খুব সাউন্ড, হ্যাঁ, তুমি একটু মিউট রাখো তাহলে। মোটামুটি যাদের আশেপাশে সাউন্ড আছে বলে তোমরা মনে করো, তারা একটু মিউট রাখবা, তোমাদের কথা বলার দরকারই নেই। হ্যাঁ, যদি খুব সমস্যা হয় তখন বলবা, কিন্তু আপাতত দরকার নেই, কারণ তা না হলে পুরো কথাই বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে প্রথম লাইনটাই হচ্ছে একটা পার্সনিফিকেশন, এটা হচ্ছে সরি সিমিলি, এবং এখানে মেইনলি আমরা এক্সপ্লিসিট কম্পারিজন বলছি, কারণ লনলি বলে যে শব্দটা, সেইটাকে বোঝাতেই ক্লাউডের সাথে কম্পেয়ার করা হয়েছে। আর ইট ইজ আ কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস। এখানে কার সাথে কার তুলনা করা হয়েছে বলো তো? কার সাথে কার তুলনা হয়েছে এখানে? কবির সাথে মেঘের সাথে আকাশের। কবির নিজের। আই অ্যান্ড ক্লাউড, এইটা হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড, এইটা হচ্ছে টাইটেল, নাম। লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি একজন রোমান্টিক পয়েট। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো আরো বিস্তারিত, আগে আমরা কিছু পড়ে নিই টেক্সট। তো হঠাৎ করে কবি হয়তো ঘুরে বেড়াচ্ছিলেন, মন খারাপ করে হোক বা একাকিত্বে হোক, তিনি হয়তো প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। হ্যাঁ, ঠিক ওই সময়ে বলছে কি, দেখো যে আই ওয়ান্ট লনলি অ্যাজ এ ক্লাউড, এবং ক্লাউডটা কেমন করে ঘুরে বেড়াচ্ছিল দেখো। ক্লাউডের কিন্তু অ্যাডজেক্টিভ খেয়াল করো, ক্লাউডকে মডিফাই করা হচ্ছে, দ্যাট ফ্লোটস অন হাই, যে ক্লাউডটা উড়ে বেড়ায়। কোথায় উড়ে বেড়ায়? ওয়ার্ডস ভেলস অ্যান্ড হিলস। ওয়ার্ডস ভেলস অ্যান্ড হিলস মানে কি? ভেলস বলতে কি বোঝানো হচ্ছে? উপত্যকা আর হচ্ছে পাহাড়ের উপর। উপত্যকা আর পাহাড়। আচ্ছা, উপত্যকা কি জিনিস? ভ্যালি কি জিনিস? ভ্যালি, সে উপত্যকাটা কি? উপত্যকা মানে হলো দুই পাহাড়ের মাঝে সমতল ভূমি। হ্যাঁ, সরি, যেমন স্যার সাজেক একটা উপত্যকা না? এই যে ভ্যালি, এই যে এইগুলো হচ্ছে উপত্যকা। হ্যাঁ, এইগুলো হচ্ছে উপত্যকা, এগুলো হচ্ছে পাহাড়, আর পাহাড়ের এই যে নিচগুলো যে সমভূমি টাইপের আছে, এইগুলো হচ্ছে উপত্যকা। তার মানে যখন কবি উড়ে বেড়াচ্ছে, তখন কি ওখানে কোনো শুধু কি পাহাড় আর পাহাড়, সেখানে কি কোনো এরকম ফাঁকা জায়গা নাই, উপত্যকা নাই? মনে করো এর উপরেই কবি উড়ে বেড়াচ্ছে। তাহলে এই জন্য বলছে যে মেঘটা এরকম পাহাড় বা উপত্যকার উপরে ভেসে বেড়ায়, এই যে মেঘ মনে করো, এই মেঘটাই মনে করো, হ্যাঁ, ভেসে বেড়াচ্ছে। আমরা যদি একটু দেখি ক্লাউডস, এগুলো পড়তে গিয়ে ইমেজারি খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, ক্লাউডস অন হিলস অ্যান্ড ভ্যালি, ইমেজগুলো কাজে দিবে। এই যে মনে করো, হ্যাঁ, মেঘ, এই মেঘ মনে করো এই যে পাহাড়ের উপরে, উপত্যকার উপরে উড়ে বেড়াচ্ছে একাকী। হ্যাঁ, একাকী উড়ে বেড়াচ্ছে এই যে মেঘগুলো। তো ওইরকম কবি নিজেও কি করছিল? কবি কি উড়ে বেড়াচ্ছিল না কবি ওইরকম একাকী ছিল, সেটা বোঝানো হয়েছে। একাকী আছে। একাকী ছিল। হ্যাঁ, তাহলে ঠিক ওই সময় হোয়েন, ঠিক তখন, অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে। অল অ্যাট ওয়ান্স কিন্তু একটা ফ্রেজ, এর মানে হলো ঠিক ওই সময়ে হঠাৎ করে আই স আ ক্রাউড, আমি একটা ভিড় দেখতে পেলাম। ভিড়, ক্রাউড মানে ভিড়। হ্যাঁ, মানে লটস অফ পিপল অর অ্যানিমেলস অর বার্ডস অর ফ্লাওয়ার্স অর ট্রিজ, মানে একটা জমায়েত। তাহলে ক্রাউড, এই ক্রাউড শব্দটা আসলে আমরা পশু পাখি মানুষ কার ক্ষেত্রে ইউজ করি? মানুষের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে। এখানে যখন এই কবি এই শব্দটা ইউজ করেছেন, তখনই মনে হচ্ছে কি কবি তাহলে
যাকে টার্ম করতে চাচ্ছেন সেখানে নিশ্চয়ই পার্সনিফিকেশন কথাটা চলে আসবে। তাহলে when all at once I saw a crowd, কিসের ক্রাউড? অফ গোল্ডেন ড্যাফোডিলস। দেখো ক্রাউড অফ গোল্ডেন ড্যাফোডিলস, আ হোস্ট, হোস্ট মানে কি? একগুচ্ছ, অসংখ্য, হ্যাঁ এরকম গোল্ডেন কালারের। তাহলে ড্যাফোডিল ফুলগুলো কোন কালারের? গোল্ডেন কালার। গোল্ডেন কালার। প্রত্যেকটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে, ব্রিফ কোশ্চেন আসে এরকম। হ্যাঁ আচ্ছা, তাহলে ক্রাউড অফ গোল্ডেন ড্যাফোডিলস, একটু মিউট রাখো এবার। এখন ড্যাফোডিল ফুলগুলো কোথায় আছে? বিসাইড দ্য লেক, লেকের পাশে, বিনিথ দ্য ট্রিজ, গাছের নিচে, এবং তারা কি করছে? ওই লেকের পাশে বা গাছের নিচে তারা কি করছে? ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং। ফ্ল্যাটারিং এন্ড ডান্স। তারা তাদের শাখা পাখা দোলাচ্ছে এবং নাচতেছে। কিসে নাচতেছে? ইন দ্য ব্রিজ, মৃদু বাতাস, মাইল্ড এয়ার, উইন্ড। সো দেয়ার ইজ মাইল্ড এয়ার অর উইন্ড and the golden daffodils are fluttering and dancing, fluttering and dancing. Okay, স্যার ফ্ল্যাটারিং মানে দোলানো? দোলানো, পাখা ঝাপটানো, তাই তো? এখানে তো আর পাখা ঝাপটানো বলবে না, বলবে পাখির মতো? না স্যার। হ্যাঁ, ফ্লাটার করা, তাই তো, মানে দোলা বা কাপা বা ওড়া, এরকম আর কি বিষয়টা বোঝায়। বিশেষ করে ফ্লাটার বলতে আমরা পাখা ঝাপটানোকে বুঝি, ডানা ঝাপটানোকে বুঝি, বা ডাল বা শাখা নড়াকে বুঝি। এই তাহলে এই অবস্থায় এই ইমেজারিটা আমরা কেমন দেখলাম? একটা ছবি চলে এসেছে না মাথার ভিতর যখন আমরা পড়লাম? এখানে কিন্তু কোনো ছবি নেই, তারপরও আমাদের মাথার ভিতরে কিন্তু একটা ছবি এসে গেছে। কিরকম হতে পারে? যে তুমি একটা পাহাড়ে মনে করে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, আর যেদিকে তাকাচ্ছ শুধুমাত্র ড্যাফোডিল ফ্লাওয়ার্স আর ড্যাফোডিল ফ্লাওয়ার্স, হ্যাঁ, আর ক্রাউডের মতো এক কাজা, এক গুচ্ছ, অনেকগুলো, এবং কালার হচ্ছে ড্যাফোডিলের গোল্ডেন। এবং তারা কোথায় কোথায় আছে? লেকের পাশে, গাছের নিচে, মানে তাদের অবস্থানই বোঝাই দিচ্ছে যে এত বেশি। এবং তারা খুবই উৎফুল্ল, কারণ মৃদু বাতাসে তারা দুলছে বা ডান্স করছে। তাহলে এইখানে এই যে ইমেজ বলে একটা শব্দ নিয়ে আসলাম, ইমেজারি, এটা একটু খেয়াল করো, এটা একটা লিটারি টার্ম কিন্তু, ঠিক আছে? ইমেজারি বলতে আমরা বুঝি হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে এটাকে বলা হয় ওয়ার্ড পিকচার। কি বলা হয়? বলো। ওয়ার্ড পিকচার। ওয়ার্ড পিকচার, ঠিক আছে? হ্যাঁ, তো দেখো ইমেজ ইন লিটারেচার, দেখো ইমেজের কালেকশন হচ্ছে ইমেজারি বলা হয়, ঠিক আছে? মানে স্যার ওয়ার্ডটা পড়ে যে পিকচারটা আমাদের মাথায় আসবে। ওয়ার্ড, তোমার সামনে কোনো পিকচার নাই, কিন্তু তুমি এটা পড়েই তোমার মাথার ভিতরে একটা ছবি চলে এসেছে। হ্যাঁ, যে মেঘ ভাসতেছে, পাহাড়, ঠিক আছে তো, ড্যাফোডিল গোল্ডেন ইত্যাদি ইত্যাদি। এইটাই হচ্ছে ইমেজ বা ইমেজারি। দেখো এখানে একটু খেয়াল করো, বলছে ইমেজারি রেফার্স টু ল্যাঙ্গুয়েজ দ্যাট স্টিমুলেটস দ্য রিডার সেন্সেস, রিডার সেন্স, হ্যাঁ, by evoking those senses through touch, taste, sound, smell, sight. এখানে আমরা কোন কোন সেন্স কাজ করেছে বলো তো? এই ইমেজারিতে আমাদের কোন কোন সেন্স কাজ করেছে? প্রথমটা কি? আমরা চোখে দেখতে পাচ্ছি, এরকম না ব্যাপারটা? যে পাহাড়, মেঘ, তাই তো, উপত্যকা, গোল্ডেন কালার, এগুলো হচ্ছে কি? তাহলে সাইট কাজ করেছে। আর একটা সেন্স কাজ করেছে এই জায়গায়, বলো তো কি সেটা? বলতে পারবা? বাতাস বইছে কি বইছে না? স্মেল নাই, এখানে কোনো স্মেলিং আছে? কোনো গন্ধ আছে এখানে? সাউন্ড না স্যার? কিসের সাউন্ড আছে? ফ্লাটারিং না, ফ্লাটারিং বাতাসের মৃদু শব্দ। না, ওটা তো শব্দ। ফ্লাটারিং কি শব্দের ব্যাপার বোঝানো হচ্ছে নাকি টাচের ব্যাপার বোঝানো হচ্ছে? টাচ বোঝানো হচ্ছে। হ্যাঁ, বাতাস, গাছ। স্যার কিন্তু এখানে তো ড্যান্সিং এর কথা বলছে, তাহলে মানে নাচের তো একটা শব্দ থাকে। সেটা নাচের ব্যাপারে এসেছে, আমি ফ্লাটারিং একটা এসেছে, তাই না? নাচটা হয়তো সাইটে গেছে, সাউন্ড সেটা আসতেও পারে, নাও আসতে পারে, তাই না? এখন তোমার কি মনে হচ্ছে যে গাছ যখন দুলতেছে তখন সাউন্ড হচ্ছে? এই সেন্সটা কি তুমি আনতে পারো? এই কথাটা কমপ্লিটলি আনা যাবে না স্যার, আনা যাবে না। ডান্স থাকতে পারে শব্দটা, কিন্তু গাছ ডান্স করতেছে, গাছ নাচতেছে, গাছের দোলার সাথে সবসময় সাউন্ড ক্রিয়েট নাও হতে পারে, ঠিক আছে? মানে এক্সাক্ট কথাটা আমরা বলবো সবসময়, মানে হতে পারে এরকম কথা না, হতেও পারে, কিন্তু হতে পারে কথার সাথে রিলেটেড না। আমরা অন্তত একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো
টাচ, কারণ বাতাস আছে বলেই গাছটা ডান্স করছে। যে ব্রিজ বলা হয়েছে যখন, তখন নিশ্চয়ই বাতাস আছে, আর বাতাস আছে মানে গাছের স্পর্শ করছে, স্পর্শ করছে মানেই গাছ দুলছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমাদের যে 5টা সেন্স আছে, এই সেন্সটা কাজ করে আমরা যে ইমেজগুলো পাবো সেটাই হচ্ছে ইমেজারি বলা হয়। এটা আসবে পরীক্ষাতে, হোয়াট ইজ ইমেজারি। তো এটা যেহেতু একটা প্রপার একটা ইমেজারি পেয়েছি, সেজন্য আমি বলে দিলাম, এটা একটু খেয়াল করে রাখো। তাহলে এখানে দেখো আমরা অনেকগুলো লিটারি টার্মস পেয়েছি, কিন্তু প্রথম তো পাইলাম হচ্ছে সিমিলি, তারপরে পাইলাম হচ্ছে পার্সনিফিকেশন, তারপরে পাইলাম হচ্ছে ইমেজারি। ঠিক আছে, পুরো কবিতাটা একটা ইমেজারি আর কি। আমরা টু ড্যাফোডিলও অবশ্য পেয়েছিলাম ওই দিন ইমেজারি ব্যাপারটা। ওকে, তাহলে এটুকু বুঝতে পারছো সবাই কি বোঝালো এই জায়গায়? তোমাদের সবার কাছে কি বই আছে? বইয়ের যে প্যারাফ্রেজ অংশ আছে, এই প্রথম স্ট্রেঞ্জার প্যারাফ্রেজটা সবাই একটু রিডিং দিয়ে ফেলো। সবাই একটু পড়ে ফেলো, হ্যাঁ, 2-3 মিনিট সময় দিলাম। ওর মা বমি করতে যায়, আমার মনে হয় ওর মারও ডেঙ্গু হয়েছে জানো। আজকে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা, তোমরা এগুলো বাসায় পড়বা, ঠিক আছে? এই যে বিষয়গুলো আমি এখানে রাখছি, এগুলো তোমাদের পড়ার জন্য, কিন্তু এগুলো পড়বা বাসায়, যে বুঝবা যে কি বোঝানো হচ্ছে। অনেক ওয়ার্ড আছে, একই বিষয়ের সাথে অনেকগুলো শব্দ আছে, পড়ে নিবা। এবার হচ্ছে স্ট্রেঞ্জার 2-তে আসি। এবার দেখো আরো সিমিলি, হ্যাঁ, যে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসলি কি করছে দেখো, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স। যেমন রাতের আকাশে তাকালে পারে কি হয়, আমরা কি দেখি? তারা, না? তারা দেখি, এবং তারাগুলো জ্বলতেই থাকে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, একটানা তারা জ্বলে থাকে। তো এরকম ড্যাফোডিল ফুলগুলোও কি করছে, শাইন করছে, জল জল করছে, যেহেতু গোল্ডেন কালারের, হ্যাঁ, এই কারণে তারা যেন স্টারের মতো তারাও শাইন করছে, অ্যান্ড টুইঙ্কেল, এবং মিটিমিটি করছে কোথায়, অন দ্য মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে কি জিনিস বলো তো? ছায়াপথ। হ্যাঁ, এখন সেই পথটাকে আমরা একটু দেখে আসি। এখন চোখে না দেখলে আমরা পথটা বুঝবো না, হ্যাঁ, আমরা জানি হয়তো মিনিংটা, সেটা দেখতে আসলে কেমন লাগে। এই যে দেখো কেমন লাগতেছে, হ্যাঁ, অসংখ্য তারা একত্রে দেখলে যেমনটা লাগে, হ্যাঁ, এইটা হচ্ছে বলে মিতাল। এইরকম ভাবে অসংখ্য ড্যাফোডিল ফুল এমন ভাবে ফুটে আছে যেন তারার মতো, গ্যালাক্সিতে, মিল্কি ওয়েতে অসংখ্য তারা যেমন জল জল করে, ওই রকম ভাবে এই পাহাড়ে, পর্বত, মানে উপত্যকাতে, গাছের নিচে, লেকের পাশে, হ্যাঁ, এইভাবে ড্যাফোডিল ফুলগুলো কন্টিনিউয়াসলি যেন জল জল করছে, উজ্জ্বল ভাবে যেন ফুটে আছে, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তাহলে এখানে কি উদাহরণ আছে একটা বলো তো, কোন লিটারি টার্মস আছে এখানে? সিমিলি, তাই তো? সিমিলি। এবং বলা হচ্ছে দে স্ট্রেসড, তারা ছড়িয়ে আছে, ইন নেভার এন্ডিং লাইন। নেভার এন্ডিং মানে কি? শেষ হয় না, এমন কখনো শেষ হওয়ার না। সীমাহীন লাইন মানে অসংখ্য ফুল, যেদিকে তাকাই শুধু ড্যাফোডিল ফুল আর ড্যাফোডিল ফুল, তারা যেন কি হয়ে আছে, স্ট্রেসড হয়ে আছে, ফুটে আছে, ছড়িয়ে আছে। অ্যালং দ্য মার্জিন অফ আ বে, বের যে মার্জিন বা সীমা বা পাড় বা ধার, সে ধারেও যেন অসংখ্য ড্যাফোডিল ফুল ফুটে আছে। বে মানে কি বলতো? হোয়াট ইজ বে? উপসাগর। হোয়াট
হোয়াট ইজ উপসাগর? উপসাগরের সংজ্ঞা জানো? স্যার সাগরের থেকে যেটা ছোট ওইটা মেবি উপসাগর। না না না, উন্মুক্ত জলরাশিকে বলা হয় মহাসাগর, বিশাল। ঠিক আছে তো? আর সাগর হচ্ছে তার থেকে মানে পাড় বা এই জাতীয় যেগুলো উন্মুক্ত নয়, যার ধার আছে, পাড় আছে। আর উপসাগর হলো যার 3 পাশে ঘেরা, একদিকে খোলা। ঠিক আছে তো? সাগরের সাথে যুক্ত। দেখো তো এখানে, এটা কি চারিদিকে ঘেরা না? এইটা চারিদিকে ঘেরা, একদিকে খোলা। জি স্যার। এই চারিদিকে ঘেরা, একদিকে খোলা। দেখো এইগুলো সবগুলো উদাহরণ খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। তাহলে যেমন হচ্ছে বে অফ বেঙ্গল বলা হয়, তাই না? বে অফ বেঙ্গল কেন বলা হচ্ছে? কারণ এটাও একদিকে কি, একদিকে ভারত মহাসাগর, খোলা 3 দিকে ঘেরা। হ্যাঁ খোলা দেখো, আর 3 দিকে ঘেরা। এই যে দেখো, এটা খেয়াল করো, এই যে দেখো, এটা বে কেন, এইদিকে দেখো 3 দিকে ঘেরা, এই দিকে খোলা, ইন্ডিয়ান ওশনের সাথে রিলেটেড। এই হচ্ছে বাংলাদেশ। তাহলে পুরোটাই হচ্ছে কি বে অফ বেঙ্গল। হ্যাঁ, এই জন্য বে বলা হচ্ছে। বে মানে হচ্ছে উপসাগর, উপসাগর মানে যার 3 দিক দিয়ে ঘেরা, একদিকে সাগরের সাথে যুক্ত। তাই কবি যেন দেখতে পাচ্ছে যে এই চারিদিকে মার্জিন দিয়ে, হ্যাঁ, এই ধার দিয়ে, পাড় দিয়ে অসংখ্য ড্যাফোডিল ফুল ফুটে আছে। তাহলে ড্যাফোডিল ফুটে আছে এটা বলতে গিয়ে তিনি কি কি বললেন? প্লেসগুলোর নাম বলো তো, কি কি প্লেস এখানে উল্লেখ করা হয়েছে? প্রথমত কোথায়? গাছের নিচে, তাই তো? তারপরে কোথায়? এই যেখানে বলেছে না, বিসাইড দ্য লেকের পাশে, গাছের নিচে, তাই তো? নেভার এন্ডিং লাইন অফ বে, তাই তো? বের যে মার্জিন চারিপাশে, সেদিকে। তার মানে চারিপাশে শুধু ড্যাফোডিল ফুল আর ড্যাফোডিল ফুল। এবং কবি যেন দেখতে পাচ্ছেন, যেদিকে তাকাচ্ছেন একটু সাউন্ড হচ্ছে কারো ইয়া থেকে, হ্যাঁ, সেটা হচ্ছে মিতু, সম্ভবত তোমারটা একটু অফ করো তো। হ্যাঁ, তোমার ওখান থেকে ব্যাপক ধরনের একটা সাউন্ড আসছে। হ্যাঁ, তোমার ওখানে যে ঝিঝি পোকা ডাকতেছে সেটারও সাউন্ড আসতেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, তাই না? ঝিঝি পোকার সাউন্ড আসছে, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখো বলছে 10,000 স আই অ্যাট এ গ্লান্স, অ্যাট এ গ্লান্স, এক পলকে কত দেখতে পাচ্ছেন? জোরে বলো, 10,000 10,000 এক পলকে কি 10,000 10,000 গোনা সম্ভব? বলো, এক পলকে না, 10,000 স্যার। সম্ভব না, কিন্তু বিশালতাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তার মানে জাস্ট বলতেছি আমি যেদিকে তাকাচ্ছি লক্ষ লক্ষ তারা, হ্যাঁ, লক্ষ লক্ষ তারা। আসলে লক্ষ লক্ষ তারাকে আমি গুণে বলতে পারি? এর লক্ষ, কোটি কোটি আমি বলতে পারিনি, কিন্তু আমি সেটা দিয়ে কি বলতে যাচ্ছি যে ভাস্টনেস, হিউজনেস, তাই না? যে হাউ হিউজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার্স আর, সেটা বোঝাতে কবি ব্যবহার করেছে 10,000 স আই অ্যাট এ গ্লান্স। এটার ভিতরে একটা লিটারি টার্মস আছে, সেটা হলো হাইপারবোলি। হ্যাঁ, হাইপারবোলি আমরা পড়েছিলাম, এটা হাইপারবোলিটা পড়েছিলাম। জি স্যার। মানে এক্সাজারেট করা, অতিরিক্ত, অতিরঞ্জিত করে বলা, তাই তো? এতে অতিরঞ্জিত করার উদ্দেশ্য থাকে অনেকগুলো। এখানে অতিরঞ্জন করার উদ্দেশ্য হলো ভাস্টনেস বা হিউজনেস বোঝানোর জন্য। ঠিক আছে? তাহলে 10,000 saw at a glance tossing their heads, মানে তারা আবার মাথা নাড়াচ্ছে, হ্যাঁ, ইন স্প্রাইটলি ডান্স। স্প্রাইটলি মানে কি? উৎফুল্ল ভাবে নাচতেছে আর মাথা ঝাঁকাচ্ছে। তাহলে ডান্স শব্দটা রিলেটেড কাদের সাথে? মানুষের সাথে। তাহলে এখানে আরেকটা লিটারি টার্মস আমরা ব্যবহার করতে পারছি, সেটা হলো কি? পার্সনিফিকেশন। হ্যাঁ, তাহলে এখানে আমরা পেয়েছি সিমিলি, এখানে আমরা পাইলাম হাইপারবোলি, এখানে পাইলাম আমরা পার্সনিফিকেশন। ঠিক আছে? বিকজ the daffodil flowers are tossing their heads in sprightly dance, and this dance is related to human being. So here the poet has personified or attributed human quality to the daffodil flowers. So we find here the use of personification. এইটা তাহলে একটু খেয়াল করবো আমরা যে এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো অ্যালিগরি বলা হয়। অ্যালিগরি আমরা ওটা পরে বুঝবো, এখন ওটা অ্যালিগরি এখানে আসলে ওটা ডিপ মিনিংটা পরে বুঝবো, যা ওটা বাদ দিলাম, এটার সাথে আমরা রিলেটেড না মনে করো। হ্যাঁ, তাহলে এটুকু কথা কি আমরা বুঝতে পেরেছি সবাই? যে তিনি কার সম্পর্কে কথা বলছেন, ডেসক্রাইব করছেন কার সম্পর্কে? তারা নাকি ড্যাফোডিল ফ্লাওয়ার? ড্যাফোডিল ফ্লাওয়ার দেখাতে জানেন কত উৎফুল্ল। তাহলে এই যে তিনি এই কথাগুলো বললেন, এই কথাগুলোর মানে উদ্দেশ্যটা কি?
to show the cheerfulness অথবা joyfulness of the daffodil flowers. So the poet is alone, the poet is lonely, maybe in sadness, but the nature is full of joy. And with the touch of the nature, or by seeing the beautiful nature, the poet is greatly influenced. ব্যাপক করে ইনফ্লুয়েন্স হচ্ছে, কিন্তু ইনফ্লুয়েন্সড হয়েই তিনি এত ডিপলি কিন্তু অবলোকন করছেন, না তিনি এটাকে খুবই গভীরভাবে মানে অ্যাসেস করেছেন, করার কারণে তিনি এগুলো বলতে পারছেন। আচ্ছা তোমরা একটু তোমাদের ইয়েটা পড়ে নাও এবার, ওখান থেকে প্যারাফ্রেজটা পড়ে নাও বই থেকে। আমি বই থেকে দিচ্ছি এই কারণে যে যদি কারো নেটওয়ার্ক বা স্ক্রিন দেখতে না পাও, অন্তত প্যারাফ্রেজটা একটু পড়ো, ঠিক আছে? পড়ে নাও, 2 মিনিট সময়। স্যার পড়ছি। সবার শেষ হয়েছে? জি স্যার। তাহলে আমরা দেখলাম যে তিনি ড্যাফোডিল ফ্লাওয়ার্সকে কিসের সাথে তুলনা করলেন? আগস্টিন চাই স্টারের সাথে, তাই তো? তুলনা করে দেখালেন যে কি পরিমাণ, কি ভাস্ট অ্যামাউন্ট অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স আর দেয়ার। এবার এখানে তিনি দেখাবেন কি দ্য ওয়েভস। তাহলে ফুলগুলো আছে বা মানে উপসাগর যেহেতু, সেখানে পানি আছে, তার পাড়ে ফুলগুলো ফুটে আছে। তাহলে বাতাসে যখন ফুলগুলো দুলছে তখন পানিতে কি ঢেউ আছে? আছে না ঢেউ? বাতাস মানেই ঢেউ আছে। তার মানে কবি এবার ড্যাফোডিল ফ্লাওয়ারের পাশ থেকে সরে গিয়ে তিনি তাকে তুলনা করলেন সমুদ্রের বা উপসাগরের যে পানি, সেখানে যে ওয়েভ রয়েছে সেগুলোকেও তিনি মনে করছেন যেন তারাও ডান্স করছে, মানে সবাই খুশি। হ্যাঁ, সবাই খুশি, শুধু কবি বাদে। তাই বলছে দ্য ওয়েভস বিসাইড দেম ডান্স। এই বিসাইড দেম, এই দেম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ফ্লাওয়ার। হ্যাঁ, ফ্লাওয়ার গুলো। সো দ্য ওয়েভস বিসাইড দেম ডান্স। কিন্তু বাট, তাহলে পানিগুলো নাচতেছে, মানে ঢেউ নাচতেছে, কিন্তু ড্যাফোডিল ফুলের নাচটা কি হচ্ছে দেখো, দে বলতে ড্যাফোডিল ফ্লাওয়ার্স আউটডিড মানে কি? পেরিয়ে যাওয়া, কাউকে হার মানিয়ে দেওয়া। স্পার্কলিং ওয়েভস, তাহলে যে ঢেউগুলো চকচক বা ঝিকিমিকি করতেছে, তাই তো, ঢেউয়ের কারণে বা সূর্যের আলো পড়ার কারণে সেই স্পার্কলিং ওয়েভস গুলোকেও হার মানিয়ে দিচ্ছে। কিসে হার মানিয়ে দিচ্ছে? ইন গ্লি মানে কি? খুশিতে। কারা বেশি খুশি, ওয়েভস আর ড্যাফোডিল ফ্লাওয়ার? ড্যাফোডিল ফ্লাওয়ার গুলো মোর চেয়ারফুল, মোর হ্যাপি দ্যান দ্য ওয়েভস। তাহলে ড্যাফোডিল ফ্লাওয়ার হচ্ছে ফেয়ার গোল্ডেন কালার অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। ওয়েভ গুলো কি? দে আর হ্যাপি, দে আর ডান্সিং। বাট দেয়ার ইজ অ্যানাদার অ্যাডজেক্টিভ দ্যাট হ্যাজ বিন ইউজড বিফোর ওয়েভস ইজ স্পার্কলিং। স্পার্কলিং, আচ্ছা দেখো তো এইখানে যে শব্দগুলো ইউজ করা হলো এ পর্যন্ত, এখানে টোনটা কেমন হলো আমাদের? আমরা কি অখুশি, দুঃখিত হচ্ছি পড়ার পর, যেটা আমরা গতকাল পড়েছিলাম? না খুশি হচ্ছে? না স্যার, ভালো লাগে কাজ করতেছে, খুশি হচ্ছি। হ্যাঁ। তা দেখো কনফিউজিং। হ্যাঁ, আমরা এখানে কিন্তু একটু খুশি হচ্ছি, তাই না? যে ফুলগুলো নাচতেছে, প্রকৃতি সুন্দর, সুন্দর বাতাস বইতেছে, ঢেউগুলো, মানে এখানে যতগুলো ওয়ার্ড আছে, শব্দ আছে,
সবগুলো পজিটিভ বিষয়কে নির্দেশ করা হচ্ছে। আর ওখানে কবি শুরুতেই বলেছিলেন কি, হ্যাঁ, উইপ, কিন্তু এখানে একটা ওয়ার্ড আছে যেটা নেগেটিভ। কোন ওয়ার্ডটা বলো তো? লোনলি। হ্যাঁ, লনলি। Lonely. হ্যাঁ, কবি ছিলেন একা, কিন্তু প্রকৃতি সবাই খুশি। তার মানে প্রকৃতির মাঝে এসে আমার একাকিত্বটাও কেটে গেছে। তার মানে এক ধরনের হ্যাপি মুড কিন্তু এখানে এসেছে। হ্যাঁ, চিয়ারফুলনেস, হ্যাপিনেস, হ্যাঁ, এই রকম, এই একটা ব্যাস। আমি বলছি আ পয়েট, অতএব এত কিছু দেখে আ পয়েট কুড নট বাট বি গে। গে মানে কি? খুশি। একজন কবি সে যতই দুঃখে থাকুক, যতই কষ্টে থাকুক, সে খুশি না হয়ে পারবে না। দেখো, তাহলে খুশির সেন্স আছে এখানে, তাই না? কবি ছিলেন একা, লনলি, কিন্তু দ্য পয়েট ইজ নাও ফিলিং দ্যাট হি ইজ নট লনলি, রাদার হি ইজ উইথ so many companions, waves, trees, flowers, everything is with him and everything is making him happy. সব কিছু তাকে খুশি করে দিচ্ছে। সুতরাং তাই বলছে a poet could not but be gay in such a jocund company, মানে the poet is not lonely now, rather he has got the company and the company is jocund. Jocund মানে বুঝছো তো? What is the meaning of jocund? না স্যার, উৎফুল্লিত। উৎফুল্ল, ওই যে খুশি, তাই না? দেখো, মানে যার সঙ্গেতে আমরা অটোমেটিক খুশি হয়ে পড়ি। অনেক মানুষ আছে না, তারা সবসময় বেশ কষ্টে থাকলেও ও আচ্ছা, যোগ থেকে যোগান এসছে না, মানে খুশি, চেয়ারফুল, লাইট হার্টেড, দেখো এই যে চেয়ারফুল, খুশি, যোগান। মানে সে সবসময় উৎফুল্ল, যা কিছু ঘটে যায়। এরকম এই যে ড্যাফোডিল ফ্লাওয়ার, ওয়েভ, ট্রি, মাইল্ড ব্রিজ, এভরিথিং ইজ জোকেন্ড, অ্যান্ড whether I am lonely or not, I am already cheerful with their company. হ্যাঁ, সুতরাং আমি জয়ফুল না হয়ে পারছি না। অতএব কবি নিজেই বলতে যে এরকম একটা সঙ্গ পাইলে, এরকম খুশি খুশি সঙ্গ পাইলে কে খুশি না হয়ে পারে না? হ্যাঁ, তাই বলছে পয়েট কুড নট বাট বি গে ইন সাচ আ জকান্ড কোম্পানি। সুতরাং কবি কি করছে, যেহেতু সঙ্গ পেয়েই গেছে, আর কোনো দিকে কবির খেয়াল নাই, শুধু তাকিয়ে আছে। আই গেজড অ্যান্ড গেজড, হ্যাঁ, আমি তাকিয়ে যেদিকে শুধু তাকাচ্ছি। হ্যাঁ, মানে এত খুশি। নতুন কোনো জায়গায় গেলে ছোট বাচ্চারা যেমন করে, হ্যাঁ, যে ছোট বাচ্চাদেরকে যে যদি একটা ফুল বাগানে ছেড়ে দেওয়া হয়, মনে করো চারিদিকে শুধু ফুল, তারা কি করবে? মানে অবাক হয়ে যাবে না? অবাক হবে, দৌড়াই বেড়াবে। হ্যাঁ, ওইরকম মানে অবাক কাণ্ড। হ্যাঁ, চারিদিকে এত ফুল, এত সুন্দর প্রকৃতি। অতএব কবি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, আই গেজড অ্যান্ড গেজড বাট লিটল থট। আমি যেন চিন্তা করতে পারতেছি না, আমার মধ্যে কোনো চিন্তা নেই, শুধু আমি আমার দৃষ্টি শক্তিকে কাজে লাগিয়েছি। আই হ্যাভ বিন টোটালি অ্যামেজড, আই অ্যাম আউট অফ থট। তাই বলছে আমি তাকিয়ে আছি, চিন্তা কি করছি আমি জানি না, বাট লিটল থট, কারণ আমি ভাবতেই পারিনি হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রট। অর্থাৎ এই যে বিশাল শো, এই যে বিশাল দৃশ্য, এই দৃশ্যটা যে আমাকে কি সম্পদ বয়ে এনেছে তা আমি তখন বুঝতে পারিনি। মানে সেই সময়ে কবি বুঝতে পারেনি, যে শুধু মনে করেছে বাহ্যিক প্রকৃতি বা বাহ্যিক অবস্থান দেখেই তিনি মানে অবাক হয়ে গেছেন, কিন্তু এটার যে একটা বিশেষ প্রভাব আছে, ইনফ্লুয়েন্স আছে, সেইটা কবি তখন বুঝতে পারেননি। সেটা পরের স্টেঞ্জায় বলবে যে ওয়েলথটা কি, বলছে হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রট, মানে দ্য শো হ্যাড ব্রট মানে স্পেশাল ওয়েলথ টু মি। দেখো, সেন্টেন্স স্ট্রাকচার নিজের মতো করে কবি কিন্তু সাজিয়েছে, কিন্তু আসলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে জানো তো? সাবজেক্ট হচ্ছে দ্য শো, ভার্ব হচ্ছে হ্যাড ব্রট, অবজেক্ট হচ্ছে ওয়েলথ, আর একটা অবজেক্ট হচ্ছে টু মি। এই সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে আছে কেউ বলতে পারবা? আমি একটু সাজিয়ে দিই, দেখি তো ধরতে পারো কিনা। যে একটা সেন্টেন্স পড়ার সাথে তোমাকে ধরে ফেলতে হবে কিন্তু, যেখানে কি বলা হয়েছে, বললাম দ্য শো হ্যাড ব্রট, আচ্ছা আমি লিখি যে গ্রেট ওয়েল টু মি। দেখি কে বলতে পারে। সাবজেক্ট প্লাস ডাইরেক্ট ট্রানজিটিভ ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস ইনডিরেক্ট অবজেক্ট। yes the show had brought great wealth নিয়ে এসেছে নাকি? কার কাছে এনেছে? আমার কাছে। এটা হচ্ছে যেহেতু ইনডাইরেক্ট অবজেক্টটা পরে চলে গেছে তাই টু বসানো হয়েছে। যদি আমরা এইভাবে লিখতাম যে the show had brought me a great wealth, হ্যাঁ, তাহলে প্রিপজিশন হতো না, প্রিপজিশনটা বাদ করে গেল।
এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট, তাই না? আচ্ছা আচ্ছা, বলো তো এই শো কি, অ্যাডজেক্টিভ না নাউন না ভার্ব? এই শোটা কি? নাউন। এখানে কিন্তু শো কিন্তু নাউন হয়ে হ্যাঁ যাচ্ছে। এই শো দিয়ে কিন্তু দেখানো বোঝাচ্ছে না, এই শো মানে দৃশ্য বোঝাচ্ছে, সিন, সিনারি। ঠিক আছে, দেখো ইউজ অফ ওয়ার্ড, এটা আর্টিকেল আর নাউন। আর্টিকেল এবং আর্টিকেলের পরে নাউন বসে। হ্যাঁ, ওকে। আর্টিকেলের পরেই কি নাউন বসে? ডিটারমিনেন্ট পরে নাউন বসে। হ্যাঁ, আর্টিকেলের পরে কি নাউন বসে? ডিটারমিনেন্ট প্লাস নাউন হয় না, এই যে ডিটারমিনার। আর্টিকেল, এই যে গ্রেট, গ্রেট কি নাউন? না, বলতে হবে নাউনের সাথে আর্টিকেল বা ডিটারমিনার বসে, কিন্তু পরেই বসে বা আগেই বসে এটা কখনো বলবা না। একটা ফ্রেজ তো আমরা পড়েছিলাম না, যে ফ্রেজ গঠনের ক্ষেত্রে হেডওয়ার্ড হচ্ছে নাউন, তার আগে থাকে প্রিমোডিফায়ার অ্যাডজেক্টিভ, তার আগে থাকতে পারে ডিটারমিনার। তো সেই হিসাবে আর্টিকেল বা ডিটারমিনার গুলো নাউনের সাথে বসে, সেটা নাউনের আগেই বসে, কিন্তু একদম শুরুতে বা একদম সাথে বসবে এমন না, কারণ তার মাঝখানে আবার অ্যাডজেক্টিভ এসে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে আমাদের একটা নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে দেখো, কবিরা কিন্তু নিজের স্বার্থে, মানে এই যে রাইম স্কিম মেলানোর জন্য কিন্তু আসলে কি করা হয়, এই অ্যারেঞ্জমেন্ট গুলো কবি করে থাকেন। আচ্ছা, এখানে বলো তো রাইম স্কিম কি? কেউ কি বলতে পারো রাইম স্কিমটা কি? দেই কার সাথে মিলছে? দেই শেষের সাউন্ডটা ম্যাচ করে। এবি দের সাথে গেই মিলছে। হ্যাঁ, দেই গেই, এটা এবি সিসি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যদি হয় তাহলে এটা গ্লি, তাহলে এটা হবে কি বি নাকি? তারপর হচ্ছে কি এখানে আবার এ, তারপর আবার হচ্ছে কি দেখো দেই কোম্পানি, এই এরকম একটা সেন্স আসছে আর কি, ই এরকম আর কাছাকাছি আর আমরা বি ধরলাম। পরেরটা কি? সি সি। হ্যাঁ, সি তারপর সি। থট ব্রড, তাহলে এবি সিসি। আমরা দেখি তো আগের স্ট্যান্ডারটার কি অবস্থা ছিল? লাইন দেখো শাইন নাকি, ওয়ে বেই, বি ওইটা সি। এবি সি সি। তারপর হচ্ছে কি সি, তারপরটা হচ্ছে কি সি। ঠিক আছে, তার আগেরটা যদি ধরি একই কোয়ালিটি দেখো, ক্লাউড অ্যান্ড ক্রাউড, হিলস অ্যান্ড ডিলস, ট্রিজ ব্রিজ, মানে প্রত্যেকটা স্ট্রেঞ্জারই আমাদের কাঠামো হচ্ছে এক, এবি সিসি। ঠিক আছে, ওকে। অনেক পরীক্ষাতে আসে যে আমাদের ড্যাফোডিলের স্টেঞ্জা কি রাইম স্কিম কি। ওকে, তাহলে আমরা পড়ে ফেললাম এটা। তোমরা একটু ইয়াটা পড়ে নাও, তোমাদের প্যারাফ্রেজটা পড়ে নাও দ্রুত নিয়ে এসো। স্যার পড়ছি। আচ্ছা, হয়েছে? জি স্যার। ভেরি গুড। এবার আমরা লাস্ট স্টেঞ্জাতে চলে আসি। এখন ওই যে ওয়েলথ বললো, কি সম্পদ যে আমার জন্য বয়ে এনেছে, আমি তখন বুঝতেই পারিনি। লিটল থট, হ্যাঁ, কিসের থট? হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রট। তাহলে শো আমার জন্য যে কি সম্পদ নিয়ে এসেছে তখন আমি ভাবিনি, আমি শুধু তাকিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে এই যে, তাহলে এই পর্যন্ত কবি কোথায় আছেন বলো তো? এই পর্যন্ত যে আমরা থার্ড স্টেঞ্জা পর্যন্ত পড়লাম, এইটা ধরে নিলাম যে কবি ওই সময় ওখানে ছিলেন নাকি, এবং তিনি ওই কথাগুলো ওখানে
ভেবেছেন, কিন্তু আসলে কবি কি আসলে ওই জায়গায় বসে বসে লিখছেন এগুলো? না, নাকি বাসায় বাসায় বসে না। বসে, তাই না? বাসায় মানে ওটা তিনি মনে করছেন, এবারে চলে আসি, তিনি ওটা স্মরণ করছেন, রিকালেকশন করছেন, রিকালেক্ট করছেন। দেখেন, কল্পনা। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থের একটা সংজ্ঞা দেখো, ডেফিনেশন অফ পোয়েট্রি বাই ওয়ার্ডসওয়ার্থ, তাহলে বুঝতে পারবা যে এই কবিতাটা কতখানি তার এই সংজ্ঞাটাকে তুলে ধরছে। দেখো, দ্য পোয়েট্রি ইজ, Spontaneous overflow of powerful feelings. হ্যাঁ দেখো এই যে তাই বলছি কি, স্পন্টেনাস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। আচ্ছা, এখানে আরেক ফুল ডেফিনেশনটা দেয়নি এখানে, আমি একটু দেখি। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। It is collected Entering emotion, thoughts, হ্যাঁ activity. এই যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। হ্যাঁ, রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি মানে কি? শান্তি, একাকিত্ব, নির্জনতা, একাকিত্ব বা প্রশান্তি। রিকালেক্টেড মানে স্মরণ করা। তার মানে এই যে তিনি ড্যাফোডিল ফুলের যে বিষয়গুলো দেখেছেন, এইটা কিন্তু তিনি তৎক্ষণাৎ লেখেননি, তিনি তখন শুধু দেখেছেন। কিন্তু হঠাৎ করে তিনি যখন হয়তো তার রুমে বসেছিলেন, সেই কথাগুলো মনে পড়ছে। এখন যদি আমরা আমাদের ছোটবেলার কথা মনে করতে চাই, যদি বলা হয় যে এমন কোনো জায়গা আছে তোমাদের প্রত্যেকের, যে জায়গার কথা মনে করলে তোমার খুব ভালো লাগা কাজ করে এবং মনে হয় যদি আমি আবার ওখানে যেতে পারতাম, ছোটবেলায় খুব যেতাম, বসে থাকতাম। পুকুরের পার হতে পারে, গ্রামের বাইরে কোনো মাঠ হতে পারে, হ্যাঁ, উন্মুক্ত মাঠ হতে পারে, নদীর পার হতে পারে, হ্যাঁ, যে জায়গাটা আমাদের মানে ঘরের ভিতরে বসে থাকলেও ওইটা যেন আমরা পুরো দেখতে পাই। এমনকি যদি ওখানে কোনো চেঞ্জও হয়ে যায়, তারপরও আমার ওই ইমেজটা আজীবন থাকবে, তাই না? ব্যাপারটা এরকম যে ওখানে বিশাল একটা বিল্ডিং হয়ে গেছে, তারপরও আমি যা দেখেছিলাম, যে ভালো লাগাটা, সেটা এখনো ওই রকমই থাকবে একদম। এটা হচ্ছে সেই রিকালেকশন। রিকালেকশন মানে কি? স্মরণ করা, ট্র্যাঙ্কুইলিটি। হ্যাঁ, তাহলে হচ্ছে স্পন্টেনাস ওভারফ্লো মানে কি? কষ্ট করে মনে করলে হবে না, অটোমেটিক মনে পড়বে। স্পন্টেনাসলি মানে স্বতঃস্ফূর্তভাবে আসবে, ওভারফ্লো করবে, তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে। সেই রকম ভাবে কবিরও ঠিক এই ঘটনা ঘটতেছে, যে সেই ড্যাফোডিল ফুল তিনি কবে দেখছেন হয়তোবা, সেইগুলো এখন তার মনে পড়ছে। এই কথাটা এখন তিনি এখানে বলবেন, যে কারণ ফর অফট, অফট মানে কি? অফেন, কারণ প্রায়ই, হোয়েন অন মাই কোচ আই লাই। কোচ মানে কি? হ্যাঁ, সোফা, তাই তো? সোফাতে যখন আমি শুয়ে থাকি, ইন ভ্যাকেন্ট অর পেন্সিভ মুড, শূন্য বা ব্যথিত মনে যখন আমি আমার রুমে সোফাতে শুয়ে থাকি এবং চোখ বন্ধ করলে বিশেষ করে, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, তারা আমার সেই মনের চক্ষে, ইনওয়ার্ড আইতে ঝলকে ওঠে, ফ্ল্যাশ করে ওঠে। মানে কি? আমার মনের চোখে কি ভেসে ওঠে না? ভেসে ওঠা, প্রতিফলিত হয়ে ওঠে। কারা মানে কি প্রতিফলিত হচ্ছে? ওই ড্যাফোডিল ফুল, না? ওই দৃশ্যটা, ব্লিস অফ সলিটিউড। এটাই হচ্ছে সলিটিউডের সবচেয়ে বড় পাওয়া। ব্লিস, ব্লিস মানে কি জানো? হ্যাঁ, সুখ, প্রসাদ, সুখ, হ্যাঁ, ভালো লাগা, সেই একাকিত্বের। হ্যাঁ, কি ব্যাপার? দেখো, ব্লিস অফ সলিটিউড। আহা, সলিটিউডে আসলাম, না হলে কি করে যাবে? দেখো, এই যে বলছে আ স্টেট অফ কমপ্লিট হ্যাপিনেস অর জয়। আর সলিটিউড মানে কি? সলিটিউড নির্জনতা বা একাকিত্ব। একাকিত্বের জয়টাই হচ্ছে ওইটাকে মনে করা, ওই পুরনো দিনের কথা মনে পড়া। আর যখনই মনে পড়ে, and then my heart with pleasure fills, তখনই কবির হৃদয় আনন্দে ভরে যায়, and dances with the daffodils, এবং ড্যাফোডিলের সাথে নাচতে থাকে। তখন কি ড্যাফোডিল নাচে না স্মৃতিতে নাচা কথা আসতেছে এই জায়গায়? স্মৃতিতে নাচা, কল্পনায় কবি ড্যাফোডিল ফুল দেখতে পাচ্ছে এবং কবির হৃদয় কি আসলে নাচতেছে এরকম বোঝাচ্ছে নাকি খুশিতে ভরে যাচ্ছে? এটা বোঝানো যাচ্ছে খুশিতে ভরে যাচ্ছে। মানে সেই লনলিনেস, এই যে বলছে না যে ভ্যাকান্ট বা পেন্সিভ যে মুডটা ছিল, সেটা চলে যায়।
কি কারণে চলো স্যার ক্লাসটা এখন এন্ড হয়ে যাবে তো আরেকটা তো লিংক দিবেন লিংক দিব, অবশ্যই। হ্যাঁ লিংক দিব। হ্যাঁ, ভ্যাকান্ট অ্যান্ড পেন্সিভ মুডে থাকলেও ওই যে স্মৃতি, ওই যে রিকালেকশন, সেটা আবার ব্লিস হয়ে কবির একাকিত্বকে দূর করে দেয় এবং আনন্দের হৃদয়টা ভরিয়ে তোলে। ওকে, তাহলে আমরা এই যেটুকু পড়লাম তোমরা একটু প্যারাফ্রেজে পড়ে নাও। এখানে যেটুকু পেলাম কি, এইটুকু হচ্ছে কবির লাস্ট স্ট্যাঞ্জাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এতক্ষণ তিনি যা বললেন তার আদলে এখানে আসলে কি ঘটেছে, কেন তিনি এটার প্রতি এত আগ্রহ প্রকাশ করেছেন, সেটা হলো এই কথাটা, হ্যাঁ, দ্য ব্লিস অফ সলিটিউড, যেটা হচ্ছে একাকিত্বের একটা জয়। একাকী থাকলে মানুষ একাকিত্ব ফিল করে, দুঃখবোধ ফিল করে, কিন্তু কবির সেই ফিলিংটা আসে না, কারণ তার কোম্পানি হিসাবে ওই যে নেচার চলে আসে। এই জন্য এই কবিতাটা পড়ার পর কবির একটা বিশেষ টাইটেল আছে, জানো, এটা পরীক্ষাতে আসে না ভাই, যে হু ইজ কল্ড দ্য পয়েট অফ নেচার। ইংরেজি সাহিত্যের পয়েট অফ নেচার নামে পরিচিত কবির নাম জানো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি হচ্ছেন সেই কবি যিনি প্রকৃতিকে পজিটিভলি তুলে ধরেছেন। দেখো, আমরা কিন্তু দুটা কবিতা পড়লাম, টু ড্যাফোডিলও পড়লাম, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডও পড়লাম, তাহলে দুই জায়গাতে ড্যাফোডিল ফুল ইউজ করা হয়েছে, কিন্তু টোনটা কি হয়ে গেল বলো তো? কবি কোন দৃষ্টিতে দেখছেন সেটার উপর ডিপেন্ড করে। তাহলে টু ড্যাফোডিলের টোনটা কি, মিলানকলিক বা স্যাড, স্যাড। আর এখানকার টোনটা কেমন হবে? জয়, তাই তো, চেয়ারফুলনেস বা জয়, এইটা। অতএব আশা করি টোনটা ধরতে পেরেছো। এবার দুটাই কিন্তু আমাদের সাবজেক্টিভ পয়েম এবং লিরিক, দুটাই কিন্তু সাবজেক্টিভ এবং লিরিক, তাই না? শর্ট, এবং এখানে যে শব্দগুলো ইউজ করা হয়েছে, ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, ওয়ার্ডগুলো কি খুব কঠিন বলো? খুব না, সেরকম কঠিন না। হ্যাঁ, খুব কঠিন না, দাঁত ভাঙা ওয়ার্ড না, সিম্পল ওয়ার্ড, তাই তো, ভেরি সফট সাউন্ডিং ওয়ার্ড। এবং এখানে তোমার যে লাইনগুলো রয়েছে, লাইনগুলো ছোট ছোট, এবং এর ভিতরে এক ধরনের মানে কি বলবো, ইমেজারি রয়েছে, ইমেজ রয়েছে, যেগুলো আমাদের পড়তে পড়তে আমাদের পুরো ব্রেইনে বা ইনার আইতে কিন্তু ভেসে উঠছে। এই জন্য লিরিকটা যেহেতু আমরা পড়েছি, তোমরা এখন তাহলে বুঝতে পারবা যে এই সময় অনেক সময় থাকে ওয়ার্ডসওয়ার্থের এটা যেহেতু লিরিক পয়েন্ট হিসাবে থাকে, যে প্রুভ ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ লিরিক পয়েন্ট, তখন তোমাকে ওই যে আমরা যে ক্যারেক্টারিস্টিকগুলো পড়েছিলাম, তাই তো, যেটা সাবজেক্টিভ হবে, তাই না, তারপর হচ্ছে একজন সিঙ্গেল স্পিকার থাকবে, তিনি তার নিজস্ব ফিলিংগুলো বলবেন, তাই না, আর আমরা পেয়েছিলাম সাবজেক্টিভ পয়েম। তাহলে এটা কি এক ধরনের সাবজেক্টিভ পয়েম না? কবি তো নিজেই বলছেন, তাই না, তার অবস্থাটা এটা একটা সাবজেক্টিভ পয়েম। তারপর হচ্ছে তোমার টু ড্যাফোডিল সাবজেক্টিভ পয়েম, কারণ লিরিক মানে সাবজেক্টিভ। ঠিক আছে, আমরা তো বড় কবিতাগুলো পড়ি নাই, আমরা তো 3টা সনেট পড়লাম আর এই 2টা লিরিক পড়লাম, এটা হচ্ছে সিম্পল লিরিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু প্যারাফ্রেজটা পড়ে নাও সবাই। তারপর এখান থেকে আমি একটু থিমেটিক ডিসকাশনটা একটু পড়বো, আর বাকিগুলো তোমরা বাসায় একটু দেখবা। একটু 2 মিনিটে পড়ে নাও দ্রুত। পড়ছি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে আমি সবগুলো পড়বো না, কিছু কিছু বিষয় একটু দেখি। দেখো, শুরুতে বলা হচ্ছে অ্যাট দ্য আউটসেট। আউটসেট মানে বুঝো মিনিংটা কি? দ্য মিনিং অফ দ্য আউটসেট ইজ দ্য বিগিনিং, শুরু, একদম শুরুটাকে বোঝাতে আউটসেট ইউজ করা হয়। হ্যাঁ, অ্যাট দ্য আউটসেট দ্য স্পিকার ডেসক্রাইব হিমসেলফ অ্যাজ লনলি অ্যাজ আ ক্লাউড, সেটিং দ্য টোন ফর আ কন্টেম্পলেটিভ এক্সপ্লোরেশন অফ সলিটিউড। মানে কি? আচ্ছা, এখানে যদি কবিতার বন্ধুদের সাথে থাকতেন, এত গভীরে তিনি এটাকে অবলোকন করতে পারতেন বলো তো? না, তখন
একটু ভিন্নতা হইতো, কারণ তার বন্ধুদের সাথেও সে কথা বলতো। করতেন, এত গভীরে তিনি কিন্তু রিফ্লেক্ট করতে পারতেন না। তার মানে এটা হচ্ছে কি একাকিত্বের একটা আশীর্বাদ বলা যায়, একাকিত্বের পজিটিভিটি। যদি একাকিত্ব না হতো, একাকী না থাকতেন, তাহলে এই বিষয়টা তিনি এত গভীরে বুঝতে পারতেন না, যাইতে পারতেন না। তাই বলছে সেটিং দ্য টোন ফর আ কন্টেমপ্লেটিভ এক্সপ্রেশন অফ আ সলিটিউড। তাহলে একাকিত্বে কিভাবে আমরা কন্টেমপ্লেটিভ মানে কি খুবই চিন্তাশীল অবস্থা এক্সপ্লোর করি, কোনো কিছু জানি, গভীরে ভাবি। This initial sense of isolation evolves into a moment of introspection. তাহলে তিনি একাকে ছিলেন, কিন্তু এই আইসোলেশনের যে সেন্স, এটা কিন্তু আর তিনি আইসোলেটেড হয়ে যাননি। তিনি কি আইসোলেটেড হয়ে গেছেন, নাকি প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে? তিনি একাকিত্ব ফিলই করেন, হ্যাঁ, তিনি একাকিত্ব যেন ফিলই করেননি। কারণ কি, সলিটিউড ইন দিস কনটেক্সট বিকামস আ ক্যাটালিস্ট ফর সেলফ রিফ্লেকশন অ্যান্ড ইনার এক্সপ্লোরেশন। তার মানে তিনি একাকিত্ব ফিল না করে তিনি সেলফ রিফ্লেক্টেড করলেন, মানে নিজেকে বোঝার চেষ্টা করলেন, প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিলেন এবং প্রকৃতির সৌন্দর্যের গভীরে চলে গেছেন, এক্সপ্লোর করছেন। ইনার এক্সপ্লোরেশন মানে কি, আরো গভীর অনুধাবন করা। সাজেস্টিং দ্যাট মোমেন্টস অফ অ্যালোননেস ক্যান লিড টু প্রোফাউন্ড ইনসাইট অ্যান্ড পার্সোনাল গ্রোথ। তার মানে আমরা যখন একা থাকি, এই মোমেন্টস অফ অ্যালোননেস মানে কি, একাকিত্বের সময়ই আসলে আমাদেরকে গভীর ধ্যান, গভীর চিন্তা এবং উন্নয়নের দিকে নিয়ে যায়। অতএব একাকিত্বটাকে সবসময় খারাপ ভাবে নেওয়ার কিছু নেই। দ্য সেন্ট্রাল ইমেজারি অফ দ্য পয়েম, দেখো ইমেজারি শব্দটার সাথে আমরা এখন নিশ্চয়ই পরিচিত হয়ে গেছি নাকি? তাহলে এই পুরো কবিতাতে যদি আমরা ইমেজটা আনতে চাই, ইমেজটা কি আসলে, মেন ফোকাস জিনিসটা কি আমাদের ইমেজের? ড্যাফোডিল ফ্লাওয়ার, তার সাথে ঘিরে গাছপালা, ফুল, পাখি, নদী ইত্যাদি। সেন্ট্রাল পয়েন্টটাই হচ্ছে আমাদের পয়েমের আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস beside a lake dancing and fluttering in the breeze. Wordsworth's vivid description of the natural landscape evokes a sense of wonder and awe. মানে কি, তিনি এমন ভাবে ভিভিড মানে কি স্পষ্টভাবে, ক্লিয়ারলি তিনি যেভাবে ডেসক্রাইব করেছেন এই ন্যাচারাল পুরো ল্যান্ডস্কেপটাকে, যেটা আমাদের মধ্যে এক ধরনের ওয়ান্ডার, এক ধরনের চমক এবং মানে অবিশ্বাস্য একটা মানে সেন্স আমাদের ভিতরে সৃষ্টি করেছে। হাইলাইটিং দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ নেচার to uplift the human spirit. The daffodil এখানে খেয়াল করবা সিম্বলিজম আসে অনেক সময়, যে হোয়াট অ্যাকচুয়ালি ড্যাফোডিল সিম্বলাইজ, যে সিম্বলিজমও আছে কিন্তু লিটারি টার্মসের ভিতর, আমরা ওটা আসবো। সিম্বলাইজ করা মানে কি বলতে যাচ্ছে এখানে ড্যাফোডিল কি আমাদের দুঃখের বিষয় তুলে ধরছে, নাকি প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরছে? এই জায়গায় সৌন্দর্যকে, তাই বলছে ড্যাফোডিল সিম্বলাইজেস, এই লাইনটা খেয়াল করবা, বিউটি এন্ড ভাইটালিটি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, হ্যাঁ, সার্ভিং অ্যাজ আ সোর্স অফ ইন্সপিরেশন অ্যান্ড সোলাস ফর দ্য স্পিকার। মানে ইন্সপিরেশন অ্যান্ড সোলাস মানে কষ্টের সেই সান্ত্বনা, তাই তো, দুঃখে থাকার বা মনমরা হয়ে থাকার ক্ষেত্রে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, এইগুলোর সোর্স হচ্ছে এই অনুপ্রেরণা। ইয়েস, অ্যাজ দ্য স্পিকার রিকলস দ্য সাইট অফ ড্যাফোডিলস, এটা হচ্ছে কিন্তু রিকলিং করছে, তিনি কিন্তু যখন ভ্রমণ করছেন তখনই লেখেননি, তিনি রিকল করছেন, স্মরণ করছেন, রিকালেক্ট করছেন। He emphasizes the role of imagination in shaping our perception of beauty. তাহলে এখানে এই যে বিউটিটাকে নিয়ে আসার এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমাদের কোন অ্যাবিলিটিটা বলো তো? ইমাজিনেশন, তাই না? ইমাজিনেশন। এখানে তিনি বলছেন যে দ্য রোল অফ ইমাজিনেশন। অতএব রোমান্টিক পোয়েট্রির যে ফিচারগুলো আসবে তখন আমরা আলোচনা করবো এগুলো বিষয়, যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই রোমান্টিক পোয়েটরা তাদের ইমাজিনেশনকে কাজে লাগিয়ে এমন কিছুকে বর্ণনা করে যেটা আমরা কমন পিপলরা মানে এড়িয়ে যাই আর কি, এড়িয়ে যাই। তাই বলছে দ্য মেমোরি অফ দ্য ইনওয়ার্ড আই অ্যালাউজ দ্য স্পিকার টু রিক্রিয়েট দ্য সিন ইন হিজ মাইন্ড। তার মানে এখন যেটা লিখছেন এটা কিন্তু তিনি রিক্রিয়েট করছেন মনের ভিতরে, ট্রান্সফর্মিং আ ফ্লিটিং মোমেন্ট অফ অবজারভেশন ইনটু আ লাস্টিং সোর্স অফ জয় অ্যান্ড ইন্সপিরেশন। ওয়ার্ডসওয়ার্থ সেলিব্রেট দ্য ক্যাপাসিটি অফ দ্য ইমাজিনেশন, তাই তো। তাহলে ক্যাপাসিটি অফ, যে আমাদের ইমাজিনেশনের ক্ষমতা কতখানি, যে তিনি যা দেখেছেন তার থেকে আরো ভালো করে মানে ক্যামেরাতে ছবি উঠে, এমন কিছু ক্যামেরা আছে না মানে যা না তার থেকে আরো ভালো সুন্দর করে দেয় ফেসগুলো। হ্যাঁ মেয়েরা ভালো জানবে স্ন্যাপচ্যাট, মানে হ্যাঁ স্ন্যাপচ্যাট আছে, আর কি কম সব আছে, ছবি তুললে মানে দাগ দুগ সব উঠে যায়, হ্যাঁ সাদা হয়ে যায় কালো মানুষ। তো ওইরকম আর কি, যে কবি যা দেখেছেন ইমাজিনেশন কাজে লাগিয়ে সেটাকে আরো বেশি নতুন করে সৃষ্টি করেছেন এবং সেটা ট্রান্সেন্ড টু ট্রান্সেন্ড দ্য লিমিটেশন অফ ফিজিক্যাল এক্সপেরিয়েন্স। মানে ট্রান্সেন্ড মানে কি, সীমা পেরিয়ে যাওয়া। তিনি ফিজিক্যাল যে লিমিটেশন ছিল সেটাকে পেরিয়ে গিয়ে
তিনি এমন কিছু দান করেছেন যেটা তার ওয়ান্ডারকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে, উইথ আ সেন্স অফ ওয়ান্ডার অ্যান্ড সিগনিফিকেন্স। মানে কল্পনায়, মনে করো তুমি কারোর সাথে কথা বলছো, কোনো মেয়ে বা ছেলের সাথে, তুমি কল্পনায় ভাবতেছো এমন ক্যাটরিনা কাইফ, আর ও হচ্ছে আমরা সালমান খান, দিয়ে কথা বলতেছো, প্রেম করতেছো দুইজন। হ্যাঁ, কল্পনায় তুমি কত কিছু ভাবতে পারো। হ্যাঁ, সৌন্দর্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারো, ঠিক আছে না? তারপর যখন দেখা হবে তখন বুঝতে হবে যে কোথায় যাবে। ওকে, এরপর আসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে একই কথা এখানে বলা হয়েছে। আমরা আসি, একটু মিউট রাখো। The poem concludes with the speaker reflecting on the lasting impact of daffodils. লাস্টিং মানে কি? দীর্ঘস্থায়ী একটা প্রভাব কিন্তু আছে। তার মানে তিনি সারা জীবন এই জায়গাটাকে এইভাবেই ধরে রাখবেন। ইভেন আফটার দ্য ফিজিক্যাল এনকাউন্টার হি হ্যাজ এন্ডেড, মানে ফিজিক্যালি আর হয়তো তিনি কখনোই যাবেন না ওই জায়গায়, কিন্তু ওই কথাটা বারবার মনে পড়বে। এই ওয়ার্ডসওয়ার্থের সেকেন্ড ইয়ারের কবিতাগুলো পড়তে আরো ভালো লাগবে আমাদের। পুরো মনে হয় যেন প্রকৃতির মধ্যে ঢুকে গেছি আর কি, যে এখন ঝড় বনের মধ্যে ঘুরতেছি, হ্যাঁ, নদীর ভিতরে ঝাঁপ দিচ্ছি, এরকম মনে হবে। The memory of the joke and company continues to bring joy to the speaker heart, illustrating the enduring power of memory to sustain us during times of solitude. একাকিত্বের সময় যে আমাদের ওই যে জোক অ্যান্ড কোম্পানি বারবারই আমাদের হৃদয়ে, হার্টে কি করে? জয়কে নিয়ে আসে। হ্যাঁ, Wordsworth suggests that memories have the capacity to shape our perception of beauty. আর সব কিছু কাজ করছে কি? আমাদের ইমাজিনেশন এবং মেমোরি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এবং আমাদের কি করছে? ইমবিউ এভরিডে এক্সপিরিয়েন্স উইথ ইমোশনাল রেজোনেন্স, এনরিচিং আওয়ার লাইভস ইন প্রোফাউন্ড ওয়েজ। হ্যাঁ, গভীরভাবে আমাদের জীবনকে আরো কি করে? এনরিচ করে দেয়। মানে আমরা একাকিত্ব কখনোই ফিল করব না। হ্যাঁ, দুঃখবোধ আমাদের থাকবে না। কারণ কি? দিস ইজ দ্য পজিটিভ ইফেক্ট আর হিলিং পাওয়ার অফ নেচার। তিনি বলছেন যে প্রকৃতি আমাদের জন্য একটা হিলিং পাওয়ার নিয়ে আসে। এই জন্য ডাক্তাররা অনেক সময় বলে না, কেউ যদি একটু অসুস্থ হয় যে তাকে একটু আবহাওয়া পরিবর্তন করে নিয়ে আসে, হ্যাঁ, কোথাও ঘোরাইয়ে নিয়ে আসে। প্রকৃতির একটা হিলিং পাওয়ার রয়েছে। সুতরাং ইন ওয়ার্ডসওয়ার্থ আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, ওয়ার্ডসওয়ার্থ ওয়েভস টুগেদার থিমস অফ সলিটিউড, নেচার, ইমাজিনেশন অ্যান্ড মেমোরি টু ক্রিয়েট আ টাইমলেস মেডিটেশন অন দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স। টাইমলেস কারণ কি? এটা কখনোই, আমি অন্তত আমি বুড়া হয়ে যাব, আমি যে জায়গার কথা স্মরণ করব সেই জায়গাটা হয়তো চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে, কিন্তু আমার ভালো লাগার জায়গাটা তখনও থাকবে, সেই রকম ভাবেই থাকবে, বরং তার থেকে ভালো করে আমি আরো মনে করতে পারবো। থ্রু ইটস ইভোকেটিভ ইমেজারি অ্যান্ড লিরিক্যাল ল্যাঙ্গুয়েজ। দেখো, ইমেজারি, ইভোকেটিভ মানে বুঝো তো? ইভোকেটিভ মানে হচ্ছে দ্যাট অ্যাকচুয়ালি মেক সেন্স। হ্যাঁ, যেটা আমাদের ভিতরে একদম সেন্সুয়াল কিছু ইফেক্ট তৈরি করে। যে হঠাৎ করে দেখলাম পাখিটা ডাকতেছে, এটা কোন ইমেজারি বা কোন সেন্স কাজ করছে বলো তো আমাদের? পাখিটা ডাকতেছে, ইভোকেটিভ না, মানে কোন সেন্স? সাউন্ড। হ্যাঁ, সাউন্ড মানে এই দেখো, ইভোক করে, ইভোক মানে কি? সৃষ্টি করা কোনো কিছু। হ্যাঁ, ইভোক মানে কি? কোনো কিছু সৃষ্টি করা। আচ্ছা দেখো, দ্য পোয়েম ইনভাইটস রিডার টু ওয়ান্ডার অ্যালংসাইড দ্য স্পিকার ইন দ্য রিয়াম অফ ইমাজিনেশন অ্যান্ড ওয়ান্ডার। মানে রিডাররাও যেন কি করছে? কবির সাথে যেন তারাও যেন ওয়ান্ডার করছে, ঘুরে বেড়াচ্ছে। আমাদেরও তো এই অবস্থা হয়েছে যে আমরা যেন দেখতে পাচ্ছি পুরো, নাকি? আমরা কি আর বাড়িতে বসে আছি না মাঠের ভিতরে আছি বলো তো? কি এখন পাহাড় পর্বতে ঘুরে বেড়াচ্ছি মাঠের ভিতরে স্যার। হ্যাঁ, চারিদিকে দেওয়াল দেওয়া হলেও আমরা যেন দেখতে পাচ্ছি চোখে। আর বিশেষ করে এই যে কম্পিউটারে কিছু ইমেজ দেখলাম, দেখো ওই ইমেজগুলো মাথায় বেশি ভাসবে, এখনো বাঁচতেছে মনে হয়। আমরা অন্য কিছু আর দেখবো না। হ্যাঁ, ডিসকভারিং আ নিউ দ্য ট্রান্সফরমেটিভ পটেনশিয়াল অফ পোয়েটিক ইন্সপিরেশন অ্যান্ড দ্য এন্ডিউরিং বিউটি অফ দ্য নেচার ওয়ার্ল্ড। আচ্ছা, তো যাক, তার মানে এখানে আমরা যেটা বুঝলাম যে প্রকৃতি কিভাবে আমাদের একাকিত্বের সময়তেও আমাদেরকে একাকিত্ব কাটিয়ে একটা সুখের যে আভাস, সুখের যে টাচ, সেটা পেতে সাহায্য করে। আর এখানে ড্যাফোডিল ফুল জাস্ট ইজ দ্য ওয়ে অফ সিম্বলিজম। এটা একটা সিম্বল, কিন্তু আসলে তিনি শুধু ড্যাফোডিল ফুলকেই বলেননি, পুরো প্রকৃতিকে বলেছেন, তাই না? হয়তো তিনি ড্যাফোডিল বাদ দিয়ে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমাদের দেশে সবচেয়ে নদীতে ফোটে এরকম অসংখ্য ফুল কি বলতো? কাশফুল থাকে, ঘাসফুল থাকে, লিলি থাকে। না, তার থেকে বরং হচ্ছে কচুরিপানা। হ্যাঁ হ্যাঁ, কচুরিপানার ফুল। ওই ফুলটা হচ্ছে সবচেয়ে সুন্দর বাংলাদেশে, না? দেখো, হায়াসিন্থ ফ্লাওয়ার যদি আমরা দেখি, দেখো এটা সৌন্দর্য আছে কিন্তু একটা। আমার মনে হয় সবচেয়ে বেস্ট ফ্লাওয়ার এটা হওয়ার কথা, এটা, এবং জাতীয় ফুল হওয়া উচিত ছিল এটা আমাদের। ওয়াটার হায়াসিন্থ বলা হয়। দেখো তো এর সৌন্দর্যটা দেখো কি সুন্দর। এর ভিতরে অন্য এক ধরনের ইয়া রয়েছে, একটা কারিকুলাম রয়েছে, হ্যাঁ, আর্ট রয়েছে।
ফুলটার কালারটাও কি সুন্দর, মানে একটা বেগুনি কালার হালকা, বেগুনি কালার, এবং এইখানে একটা চোখের মতো রয়েছে। দেখো এই জায়গায় রঙের মিশ্রণটা দেখো কেমন সুন্দর। এটা যখন তুমি হিউজ অ্যামাউন্ট দেখবা, হ্যাঁ, তখন তো ড্যাফোডিল ফুলকে পার করে দিব আমরা নাকি? জি জি। আমরা এটাকে ড্যাফোডিল মনে করি। দেখো এটা হচ্ছে না যেন তারার মতো করে ফুটে আছে, হ্যাঁ, সবুজের ভিতরে সাদা। হ্যাঁ, এই ফুলটা তো দেখো এই যে অসংখ্য এইরকম ভাবে ঠিক ড্যাফোডিল ফুল ফুটে আছে হয়তো। তো যাই হোক, আমাদের আমরা ওয়াটার হায়াসিন দিয়ে আমরা কবিতা লিখবো ভবিষ্যতে, যদি পারো লিখে দিও। ড্যাফোডিল ফুলের মতো এও চিরস্থায়ী হয়ে থাকবে আমাদের মনে। ওকে, তো আশা করি কবিতাটা বুঝতে পেরেছো। এখানে আমরা রাইম স্কিমটা দেখলাম, তারপরে বিশেষ কিছু লিটারি টার্মসগুলো আমরা দেখছি। হ্যাঁ, লিটারি টার্মস দেখলাম, আরও কিছু আছে গভীর, ওগুলো এখন যাব না, আর আলোচনা করার পরে আসবো। তো আবার একটু রিডিং দিয়ে নিও তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সহ। তারপরে আমি যেগুলো দিয়েছি, এই যেখানে কি বিশেষ করে এটা একটু পড়বে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, এটা একটু ভালো করে পড়বা তোমরা। কনটেক্সট কি, নেচার অ্যাজ আ সোর্স অফ ইন্সপিরেশন, রোল অফ ইমাজিনেশন, দেখো থিম অফ সলিটিউড অ্যান্ড কানেকশন, রিদম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এগুলো একটু পড়ে নিবা। লিটারি ক্যারিয়ার তো কবির আছে, ওগুলো কয়েকটা বিষয় আছে যেগুলো আমি ব্রিফ কোশ্চেন যখন দিব, কবির যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিব, তোমরা পড়ে নিবা। তাহলে এই হলো আমাদের টোটালি আমরা 5টা পোয়েম কিন্তু শেষ করে ফেললাম। ছোট হলেও মোটামুটি আমরা, আমাদের অনেক ভালো লাগছে, ইজি লাগছে। এর পরের বার এসে আমরা কিছু বড় কবিতা পড়বো। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাড়িতে তোমরা যেগুলো বললাম পুরোটা পড়ে নিবা, ঠিক আছে? এবং এই 5টা কবিতার টেক্সটগুলো আবার একটু রিভাইজ দিবা, এই 5টা কবিতারই দিয়ে। আগামী ক্লাসে এই 5টা কবিতা দিয়ে একটা রিভিউ করব, করার পরে এর ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনগুলো আমি শেয়ার করে দিব। তারপরে টাইম দিয়ে দিব, এই টাইমের ভিতরে পড়ে ফেলতে হবে, তারপরে আমি একটা টেস্ট নিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের পড়া থাকবে রিভাইজ দ্য পোয়েম। আচ্ছা, রিভাইজ অল দ্য 5 পোয়েমস আমি লিখে দিই। পোয়েমস উইথ সামারি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস শিট। আচ্ছা, এখানে তোমাদের কাজ হবে রিভাইজ দ্য লিটারি টার্মস, যেগুলো পড়ানো হলো আর যেগুলো পড়েছো এই লিটারি টার্মসগুলো একটু রিভাইজ দিয়ে নিবা, যাতে ভুলে না যাও। দিয়ে এই বিষয়গুলোর উপর যেহেতু টেস্ট নিব এবং কোশ্চেন আনসার দিয়ে দিব, তোমরা যেন পড়তে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আজ এই পর্যন্তই। কারো কোনো স্পেশাল কথা আছে? আচ্ছা, যদি না থাকে, কেমন আছেন? এই তো আছি ভালো। এখন তোমাদের একটু বলতে চাই আমি, যেহেতু একটু মিউট রাখো। এখানে তোমাদের এখন অনেকেই যুক্ত হয়নি, তোমরা মাত্র এখানে যুক্ত হয়েছে 50 জন। 50 জন যুক্ত আছো, আরও মোটামুটি 20-25 জন যুক্ত হয়নি, একটু দ্রুত যুক্ত হয়ে নিবা। আর একটা বিষয় হলো, তোমরা অবশ্যই যারা আইডি নাম্বার পাওনি, আমি আগামী শুক্রবার মানে আগামী ক্লাসে দিব, কারণ এখনও যারা মানে আমার সাথে কন্ট্যাক্ট করছে না, তাদের আইডি নাম্বারটা হয়তো তাদেরকে হয়তো গ্রুপ থেকে আউট করতে হবে, বা হয়তো বা তারা আর ক্লাস করবে না, এমনও থাকে প্রতি মাসেই। ওই আইডি নাম্বারগুলো যারা তোমরা পাওনি তাদেরকে দিয়ে দিব। এই জন্য যারা যুক্ত হচ্ছ তাদেরকে আইডি নাম্বার কিন্তু আমি দিয়ে দিতে বলছি, মানে কনফার্ম করতে বলছি যে তোমরা আসলেই ক্লাস করছো। তার মানে এই 50 জন আপাতত যুক্ত আছে, ঠিক আছে? বাকিরা হয়তো এখনো নেটওয়ার্ক পায়নি বা এমন কোনো কারণ হতে পারে, বা আদৌ ক্লাস করবে না, ওদেরকে আমার গ্রুপ থেকে আউট করতে হবে। করে আমি, যেহেতু আমাদের 3rd মাস চলতেছে, মানে 3য় মাসের আজকে হলো 2য় ক্লাস নাকি, 2য় ক্লাস, 3য় ক্লাসের মধ্যেই আমি কনফার্মেশনটা নিয়ে তারপর আবার নতুন করে গ্রুপটাকে সাজিয়ে তোমাদেরকে আমি এখানে যেভাবে আছে এইভাবে, প্রথমে হচ্ছে আইডি নাম্বার, তারপর হচ্ছে গুগল ক্লাসরুমে তোমাদের যে নাম আছে সেই গুগল ক্লাসরুমের নাম, ঠিক আছে? এইভাবে আমি বিষয়টা সাজিয়ে দিব যাতে তোমাদের আমার সহজেই বুঝতে সহজ হয়। হ্যাঁ, যে আমি যেন বুঝতে পারি যে তুমি সে, এবং তোমরা যেন নিয়মিত ক্লাসগুলো করো, হোমওয়ার্কগুলো করো, এগুলো যেন আমি করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। আপনি যেটা দেখছেন এটা তো মনে হয় হচ্ছে টেলিগ্রামের। হ্যাঁ, টেলিগ্রামের টাইপ মেম্বার। হ্যাঁ, টেলিগ্রামে। আচ্ছা আচ্ছা, টেলিগ্রামে আমার, কারণ আমার স্যার এখন থেকে কি নেট আসলেও আর ব্যবহার করবেন না মেসেঞ্জার? নেট আসলেও না, মেসেঞ্জার আমি ইউজ করব না, ওটা একটু মানে এটা যেহেতু একটা আলাদা সিঙ্গেল একটা বিষয়, হ্যাঁ, একদম সেপারেট একটা বিষয়, এটাকে আমি ইউজ করব, ঠিক আছে? আর ফেসবুক যেহেতু মাঝে মাঝে ঝামেলা করে, ওকে আমি এড়িয়ে যাব,
ঠিক আছে, আমি টেলিটক এটা কিন্তু স্যার এখনো যেটুকু ছাড়া হয়েছে নেট, মানে সরকার যেটুকু ছাড়ছে তা তো টেলিগ্রাম আসে না তো, এই জন্য বোধহয় বাকিরা যুক্ত হতে পারে না। টেলিগ্রাম স্যার মোটামুটি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আবার অফ হয়ে যায়। হ্যাঁ, সেটা হয়তো বা নেটওয়ার্কের জন্য হতেই পারে, তারপর এটা ইউজ করা যাচ্ছে যেহেতু। হ্যাঁ, এখানে একটা সুবিধা হচ্ছে যে টেলিগ্রামে লিমিটেশন নাই, বড় থেকে বড় ক্লাস আপনি সহজে দিয়ে দিতে পারবেন, অনেক কিছু দেওয়া যায়। আর মেসেঞ্জারে এগুলো হয় না। মেসেঞ্জারে একটু লিমিটেশন আছে কিছু। মেসেঞ্জারে আরেকটা সুবিধা ছিল, এখানে আমি ইউজ করতাম, খাতা দেখতে সুবিধা হতো আমার। এখানে হয়তো ওটা একটু ঝামেলা হবে, তারপরে দেখি কাজটা করা যায় কিনা। আচ্ছা, তো দেখো এখানে মোটামুটি 81 জন আছো তোমরা, আর আমার এখানে আছে 50 জন, তার মানে এখনো 30 জন যুক্ত হয়নি। আর তোমরা ক্লাস করছো মাত্র 19 জন বা 20-25 জন ক্লাস করেছো আর কি। এই হয়তো নেটওয়ার্কের জন্য করতে পারোনি বা যাই হোক, কিন্তু আমি রেকর্ড ক্লাসটা যেহেতু করে দিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো ডাউনলোড করে নিয়ে দেখো। হ্যাঁ,